আচ্ছা, আমরা একটু 1 মিনিট সময় নিচ্ছি। এর মধ্যে আর এক দুইজন কয়েকজন জয়েন করলে আমরা শুরু করে ফেলবো। হ্যাঁ, দিয়েছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? জি জি জি। স্যার আজকে পরিচয় তো আমাদের কোথা থেকে এবং আমি স্যার আমি মোহাম্মদ খায়রুজ্জামান, এক্সিম ব্যাংক চৌমনি ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা, খায়রুজ্জামান ভাই, হ্যাঁ। ভালো আছেন তো, না? স্যার এর আগে জি স্যার এর আগে টিএফএফ এর ফ্রি ক্লাস করছি স্যার, আর আমি ওই তো কোর্স ফ্রি দিয়ে দিছি অলরেডি, আমি আপনার একজন রেগুলার ছাত্র। আচ্ছা আচ্ছা, দেখ। আহ, তো স্যার আমাদের মূল ক্লাসগুলো কি স্যার, মূল ক্লাসগুলো কি 13 তারিখ থেকে হবে তো? আমি যে রুটিন পাইছি অনলাইন ক্লাসের। যেগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হয়ে যাচ্ছে সেগুলো তো হয়ে যাচ্ছে, এটা নতুন করে মানে একই জিনিস ডাবল পড়ার তো কোনো কিছু নাই। আর জি জি জি। রুটিন অনুসারে আমি তো ফেব্রুয়ারি মাসের যে রুটিন দিয়েছে ওই অনুসারেই ক্লাস হবে। এরপরও দেখাচ্ছে যে যদি আমাদের এক্সট্রা ক্লাস লাগে 19 তারিখে স্যার সেগুলো তো আমরা অনলাইনের দিব। যে রুটিনটা একটু স্যার আর আমি মার্চ মাসের রুটিনটা আমরা মার্চ মাসে করে দিব আর কি। আমাদের প্ল্যান হচ্ছে যে আপনাদের আহ, যেভাবে হোক কোর্সটা কমপ্লিট করে, মানে তড়িঘড়ি করে জি। কোর্স করা না যে আপনারা বুঝতে পারবেন না এরকম না। আমরা সময় নিয়ে আপনাদের কোর্সটা যেন কমপ্লিট হয়, বুঝতে যেন পারেন ওইভাবে করাবো। ম্যাথের জন্য আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টে আলাদা আপনার সলভ ক্লাস দিব। ম্যাথ দুইটা, মিনিমাম দুইটা ক্লাস থাকবে আর কি। এখানে স্যার ফেব্রুয়ারিতে আমি অনলাইন যে রুটিনটা পাইছি মোট 8টা ক্লাস। হ্যাঁ, সামনে মাসে আরো হবে। মিনিমাম আরো 8-10টা হবে, বা এই মাসে আমরা আরো দেখাচ্ছে যে 2-3টা যদি অন্য দিন, ওটা আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে আছেন আমাদের সুবিধাজনক সময়ে আমরা আগে থেকে 1-2 দিন আগে জানাই দিব যে আমরা এই উইকে এটাতে নিতে চাচ্ছি। নিলে ওটা রাতেই হবে। আর হলিডেতে হলে স্যার নর্মালি সকালে। হ্যাঁ স্যার, রাতে দিকে করলে আমরা অফিস থেকে হ্যাঁ একটু আসে রেস্ট করে পরে করা যাবে স্যার। হ্যাঁ, আর রমজান উপলক্ষে আমাদের রাত 10টায় টাইমটা দেওয়া আছে। 10টায় না? হ্যাঁ, এখানে স্যার এই একটু স্যার, তাহলে আমি যে রুটিনটা পাইছি এটা কি কি সঠিক কিনা স্যার? এই যে না, এখন যেটা যেমন ঠিক আছে ফেব্রুয়ারিতে সেটা যেটা ঠিক আছে ওইটা যেটা দেওয়া আছে সেটা ঠিকই আছে। ওইটা আপনি আলাদাভাবে দরকার হলে আমাকে একটু এই ক্লাস শেষে মেসেজ দিন, তাহলে আমি বলবো নি, বা ওই হোয়াটসঅ্যাপ পেজ গ্রুপেই আমরা আপডেটটা দিয়ে দিব, আপনি তো আছেনই। জি স্যার স্যার, আর আমি স্যার বইগুলা আশা করি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো না স্যার? জি জি, পেয়ে যাবেন। সবাই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আমি আসলে গতবার আমার পরীক্ষাটা ভালো হয়েছে, কিন্তু স্যার একটা অঙ্ক যদি আমি দিতে পারতাম আশা করি পাশ করে ফেলতাম, বুঝছেন স্যার? এবার ইনশাল্লাহ। এই ক্রেডিট হ্যাঁ হ্যাঁ, এবার। ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, আমার পাশে একটা ছেলে বসছে, ও মানে মনে হচ্ছে যে বিসিএস পরীক্ষা দিচ্ছে, ও আমাকে যদি একটু হিন্টস দিত আমি পাশ করে ফেলতাম। যাক, ওটা ওর বিষয়। ওটা আমাদের গতবারে কমন পড়ছিল, যারা এবার ক্লাস করতেছেন ইনশাল্লাহ অঙ্ক আমরা খুব ভালো করে বুঝাই দিব আর কি। আর অঙ্ক আমরা হ্যান্ডআউটটা কিভাবে কি করবেন সবগুলো প্ল্যান বলে দেবো। আচ্ছা, মোটামুটি আমাদের অনেকেই জয়েন করে ফেলছেন, 20 জন মতন জয়েন করে ফেলছেন। আমরা একটু প্রথম 10 মিনিট আমি প্ল্যানটা বলি, 10 মিনিট বলার পর আমাদের আজকে ক্লাসটা কন্ডাক্ট করবেন আমাদের 40তম বিসিএস ক্যাডার, আমার হিসাব বিজ্ঞানেরই প্রভাষক উনি, এবং উনি এক্স ব্যাংকার আর কি। হ্যাঁ, তো উনি ক্লাসটা নেবেন এবং অঙ্ক ক্লাসগুলো উনি নেবেন। আমি প্রথম 10 মিনিট একটু আপনাদের হিন্টস দিই, তারপর দেন ওনার সম্পর্কে যখন উনি ক্লাসটা শুরু করবেন ওই মুহূর্তে ওনার সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানাবো। রাব্বানি স্যার, আপনি তো জয়েন করছেন মনে হয়। জি স্যার, জয়েন করছি। আসসালামু আচ্ছা, আলাইকুম সবাইকে। জি। ওয়ালাইকুম আপনাকে আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস অ্যাজ আওয়ার নিউ টিচার। এতদিন তো লিমন স্যার নিয়েছেন, তো দিস দ্য ফার্স্ট টাইম দ্যাট আমি জয়েন করলাম আর কি, হয়তো বা আপনার ক্লাসটা পাবো আর কি, আশা করছি। ওকে, থ্যাংক ইউ।
আপনাকে আসলে লেমন স্যার এই জগতে একজন কি বলবো, হিরো। ওনার মাধ্যমে আমাদের এই এই লাইনে পথ চলা। আশা করি জি স্যার যে আস্থাটা রেখেছে আমার উপর, আমি সেই আস্থাটা রাখতে পারবো যদি আপনাদের সহযোগিতা পাই। আর শুরুতেই স্যার আমার ইন্ট্রো করে দিবে, তারপরে বলবো জি যে আমাদের যে সামনের যে পথ চলা, এটা আশা করি ভালো হবে। আর টেনশনে কিছু নাই। আপনারা দেখেন যে এতদিন পড়াশোনা করে কিন্তু এখানে আসছেন, তাই না? আর খায়রুজ্জামান স্যার মনে হয় বলছিলেন যে একজন বিসিএস এর মধ্যে পরীক্ষা দিচ্ছে, আপনাকে দেখায়নি, হ্যাঁ? তো আসলে এটা কম্পিটিটিভ, মানে কম্পিটিটিভ পরীক্ষা নয়, কিন্তু এটা দেখাইলে, মানে দেখাতে যদি কেউ চায় তাহলে কিন্তু সম্ভব। কিন্তু আমরা ধরে নিব যে আমাদের কেউ দেখাবেই না। ওকে, এই না জি দেখাবে এইটা চিন্তা করেই আমরা যাব। আমরা আমাদের এবার যে লেকচার শিট গুলা যেভাবে সাজিয়েছি, বইগুলা যেভাবে উপস্থাপন করা হয়েছে আপনাদের সামনে, খুবই সহজ এবং সাবলীল ভাষায়, এবং সেগুলো আপনারা যারা ক্লাস করবেন, ক্লাসও আমরা এটা মোটামুটি আরো অনেকটা কিভাবে ইজি করা যায়, ক্ল্যারিফাই করা যায়, সেটা আমরা দেখব। ম্যাথ ক্লাসগুলো ইনশাল্লাহ খুবই নর্মালাইজ করা হবে। যারা আপনারা হয়তো অন্য ডিসিপ্লিন থেকে এসেছেন, হয়তো জি জি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা ধরেন জি যে বাংলা অথবা সোশ্যাল সায়েন্সের মতো সাবজেক্ট থেকে আসছেন, তো তাদের কাছে এগুলো মনে হয় যে কি অঙ্কগুলো ঠিক আছে, ব্যাংকিং জবটা ঠিক আছে আমার জন্য, কিন্তু এই এত কষ্ট করার পর সারাদিন কষ্ট করে আবার ম্যাথ করব, সেখানে এই সময়টা হয়ে ওঠে না। তো এইগুলো আশা করি পাটিগণিত যেভাবে অঙ্ক করে আসছেন বা বীজগণিত, সেভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং করব, এবং আশা করি আপনাদের সারা খুব ভালোই থাকবে। এই বলে আমি শেষ করছি। আমি আমার লেমন স্যারকে, আমার গুরুকে সময় দিচ্ছি। গুরু অবশ্যই কিছু বলতে চান। আহ, সকাল সকাল ফুল এনার্জি আছে স্যারের। স্যার কিছু বলেন। আচ্ছা, আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ গোলাম রাব্বানি, খুব সুন্দরভাবে ওনাদের সামনে উপস্থাপন করছো। আমরা প্রথমেই আপনাদের জার্নিটা কিভাবে হবে, মানে কিভাবে পড়বেন, আমি 10 মিনিট জাস্ট সময় নিব। এই 10 মিনিটে কোন কোন অধ্যায়গুলোকে আমরা ফোকাস দিব, এবং কিভাবে পড়লে আমাদের পাস করাটা ইজি হবে, এবং আমাদের হ্যান্ডআউটটাকে আমরা কিভাবে ফলো করব, যারা ভিডিও ক্লাস নিয়েছেন ভিডিও ক্লাসটা কিভাবে ফলো করবেন, সেইটা সম্পর্কে একটু দিক নির্দেশনা দিব, এবং বিগত বছরের প্রশ্নটা সামান্য 4-5 মিনিট অ্যানালাইসিস করব। দেন তারপর আমরা মূল পড়ায় চলে যাব। গোলাম রাব্বানী স্যার মূল পড়ায় আপনাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবে। ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট শেষে ওইখানে আমরা একটা কেস স্টাডি দিয়েছি, কেস স্টাডি আলোচনা করব ডিফারেন্স, এবং এই চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন্স সেটা নিয়ে আলোচনা করব আর কি। তো চলেন আমরা একটু দেখি আগে যে আমরা কিভাবে প্ল্যানটা করতে পারি। তো প্ল্যানটা করার জন্য আমরা যেটা করব, যে প্রথমে আমাদের বইটাতে প্ল্যানটা দেওয়া আছে, এই জন্য আমরা বইটা একটু পিডিএফটা শেয়ার করব আমরা আপনাদের সাথে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের আমরা যদি 3 নম্বর পেজে যাই, আমরা 3 নম্বর পেজে দেখব আমরা আপনার ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট সহজে পাস করার জন্য কিছু আমরা গুরুত্বপূর্ণ টিপস দিয়েছি। আমরা খেয়াল করছি যে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মডিউল এ, বি, সি অ্যান্ড এফ। সো সবার প্রথমে আমরা মডিউল এ, বি, সি অ্যান্ড এফটা পড়ার চেষ্টা করব। আর আপনারা বলেন যে অনেকেই স্যার ম্যাথ কত চ্যাপ্টার থেকে আসে, আমরা সবসময় দেখছি যে মডিউল সি থেকে ম্যাথটা আসে। তো এই জন্য আমরা মডিউল সির যখন চ্যাপ্টার করব, এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব গুরুত্ব সহকারে চেষ্টা করব। এবং আমরা সম্ভবত রুটিনে দিয়েছি, যেটা অন্য অনেক কোচিংগুলো করে ম্যাথ সবার শেষে রাখে, সো আমরা ম্যাথটা একটু আগেই কমপ্লিট করার চেষ্টা করব, যেন আপনারা আমরা কমপ্লিট করার পর একটা প্র্যাকটিস করার সুযোগ পান। অনেক সময় যেটা হয় যে একেবারে লাস্ট মোমেন্টে ম্যাথ ক্লাসটা দিলে তখন আপনারা পরীক্ষার 6-7 দিন আছে, এই 6-7 দিনের মধ্যে ম্যাথ বুঝে আবার প্র্যাকটিস করার সময়টা থাকে না। সো আমরা চেষ্টা করবো ম্যাথ ক্লাসটা প্রথমে 1-2টা থিওরি ক্লাস দিয়ে ম্যাথ ক্লাসে চলে যাওয়ার আর কি। আর মডিউল সির অঙ্ক এবং প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখানে অঙ্ক এবং প্রশ্ন সবচেয়ে বেশি আসে। আমরা গুরুত্বের দিক দিয়ে বলছি যে মডিউল ডি, এবং সবার শেষে মডিউল ই, ই অ্যান্ড মডিউল জি।
তবে নতুন প্রশ্ন প্যাটার্নে আগে যেমন আমরা কিছু কিছু চ্যাপ্টার আপনাদের বাদ দিয়ে দিয়ে বলতাম যে যেহেতু 10 সেট থেকে 5 সেট প্রশ্ন আসতো, আমরা বলতাম যে এই দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে দেন, বাদ দিলেও আপনি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবেন। কিন্তু এখন যেহেতু নতুন প্রশ্ন প্যাটার্নে বড কোয়েশ্চেন, কেস স্টাডি, শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স, এই যে 5টা সেটে ভাগ করছে, সো প্রতিটা চ্যাপ্টার থেকে তারা কোনো না কোনো সেকশনে প্রশ্ন রাখতেছে। এই জন্য এখন আমরা চাইলেও আর চ্যাপ্টার বাদ দিতে পারতেছি না আর কি। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই, কারণ আমরা তো সাজেশন ভিত্তিক, শর্ট সাজেশন ভিত্তিক হ্যান্ড নোটই করছি। আপনি সব চ্যাপ্টার পড়লেও খুব বেশি পড়া যে আপনার জন্য বার্ডেন হবে এমন না আর কি, কারণ আমরা খুব অ্যানালাইসিস করে জিনিসটা বের করছি। তারপর পার্ট এটা আমি ওই বিগত বছরের মানে আপনার যেটা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমায় পার্ট এর যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করে দেখাবো। পার্ট বি তে ম্যাথমেটিক্যাল রিলেটেড, পার্ট সি কেস স্টাডি জানি আমরা, পার্ট ডি ডিফারেন্স, এবং পার্ট ই শর্ট কোয়েশ্চেন্স, আমরা এটা ধরে ধরে প্রশ্ন দেখে যাব। আর আমি যেটা বললাম যে আমরা যেহেতু সব চ্যাপ্টারই পড়বো, সো এটা নিয়েও কোনো ওরিড হওয়ার কারণে আমি একটু যদি সূচিপত্রটা দেখাই, যে আমাদের এখানে 5 নম্বর মডিউলে 5 নম্বর পেজ থেকে শুরু হয়েছে, এবং আমরা কিন্তু মডিউল সিতে অঙ্কগুলো বেশ রাখছি। এই অঙ্কগুলো রাখার পরও আমাদের এই যে 76 পেজে আমরা দেখতেছি আমাদের হ্যান্ড নোটটা শেষ হয়েছে, অর্থাৎ আপনার অঙ্ক সহ আর কিছু গুরুত্বপূর্ণ শর্ট নোট সহ আপনি কিন্তু 74 পেজের একটা মাথায় যদি রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার 5 নম্বর 45 চলে আসবে। আমরা কখনোই যে আপনাকে এইটা থেকে আপনি নলেজ অবশ্যই পাবেন, বাট আপনাকে একেবারে জ্ঞানের বিশারদ করতে 200-300 পেজের বই পড়তে হবে এমন বলতেছি না। বা অনেকেই বলতেছেন যে স্যার তাহলে এতটুকু পড়ে এই 74 পেজ পড়ে কি কমন পাবো বা পরীক্ষায় পাশ করব? তো এখন দেখেন, যেখানে অন্যান্য বই 140, 150 বা 200 পেজেরও আছে, তো তাহলে আমরা কি এই 74 পেজের গ্যারান্টি আছে যে এই 74 পেজে কমন পাবো কিনা বা পাশ করবো কিনা? তো এখন বিষয়টা হচ্ছে যে রাব্বানি স্যার এবং আমি এইগুলো নিয়ে কিন্তু আমরা অনার্সে এই যে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের যে অঙ্কগুলো করবেন, এই অঙ্কগুলো কিন্তু ফিনান্সের কিছু সাবজেক্টের। রাব্বানি স্যারও কি বলে স্টুডেন্টদের পড়াচ্ছেন, ক্লাসে অঙ্ক করাচ্ছেন, আমিও এগুলো অঙ্ক করাচ্ছি, আপনাদের এগুলো নিয়ে আসি। তো এগুলো আমরা আমাদের ক্লাসেই যেহেতু পড়াই, এবং আপনাদের বিগত বছরের প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করছি, সো আমাদের এগুলো অ্যাজ এ টিচার এবং এক্স ব্যাংকার হিসেবে আমাদের এই অ্যানালাইসিস করার কারণে আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারি যে কোন প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে দিব এবং কোন প্রশ্নগুলো রাখবো। তো এই যে প্রশ্ন বাদ দেওয়া এবং কোন প্রশ্নগুলো রাখলে এই 74 পেজের মধ্যে নিয়ে আসছি যে আপনার কমন আসবে, এবং কম পড়ে, আমরা সবসময় যেটা বলি যে অল্প পড়ে সহজে পাশ করা। কারণ হচ্ছে যে আমরা ব্যাংকে ছিলাম, আমরা জানি যে আসলে 5 দিন এত কষ্ট করে আমাদের জব করতে হয় যে আমাদের মাত্র 2 দিন থাকে, তাও সেই 2 দিন না। তো যেহেতু আমাদের পরীক্ষা খুবই কাছে চলে আসছে, 2 মাস বলতেছে, বাট 2 মাসও পড়ার জন্য সময় পাই না, আমরা 20 দিন অনলি পাই। তো এই 20 দিনে প্রথম থেকেই যদি আমরা সাজেশন ওয়াইজ না পড়ি, যে এলোমেলো পড়ি, অপ্রাসঙ্গিক প্রশ্ন পড়ি, বাজারের অনেক বইগুলো অপ্রাসঙ্গিক প্রশ্ন, বা প্রথমেই আপনাকে মোটা মোটা বই পড়াবে, পরীক্ষার 5 দিন আগে আপনাকে সাজেশন দিল। তো পরীক্ষার 5 দিন আগে তো সাজেশন নিয়ে আপনার লাভ নেই, আর মানে আপনি সময়ই কম পাচ্ছেন। প্রথম থেকেই আপনার গোছানো পড়া দরকার। প্রথমেই তো আপনার এলোমেলো প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসবেই না, সেই এক একটা চ্যাপ্টারে 50-60টা করে প্রশ্ন, যেটা মেটামেন্টর ধরছে, বা অন্যান্য কোচিং সেন্টারগুলোর বই হচ্ছে 200-250 পেজের উপরে, বা আমরা স্টার পাবলিশন, ছাত্রবন্ধু পাবলিশনের 250-300 পেজ দেখতেছি, এগুলো দেখে আমাদের কিন্তু ফ্রাস্ট্রেশন হয়ে যায়। তো এই 74 পেজের মধ্যে পড়লেই আপনি পরীক্ষায় কমন পাবেন। কেন কমন পাবেন? কারণ এইটা আমি এর আগে অনেকবারই, আপনারা যারা আমার ভিডিও ক্লাস করেছেন বা দেখছেন, আমি বারবার বলছি যে 3টা ওয়েতে ফলো করলে আমরা কিন্তু পরীক্ষায় মোটামুটি 90% কমন পাবো। প্রফেশনাল পরীক্ষায় 80-90% পাওয়াই অনেক বিশাল বড় ব্যাপার। বাকি 20% বা 10% আপনারা কিন্তু বানায় লিখতে পারবেন। আর ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, ম্যাথ, কেস স্টাডি ছাড়াও অনেক কিছু তথ্য আছে যেগুলো আপনাদের ব্যাংকের যারা ক্রেডিট অপারেশন সেকশনে আছেন তারা একদমই সরাসরি এই কাজগুলো করেন। সো এটা থিওরিটাও আপনাদের জন্য অনেক ইজি হবে। এখন যেটা বলছি যে পরীক্ষায় মূলত কমন আসে হলো, আপনারা জানেন কিনা যে আইবিবির প্রতিটা সাবজেক্টের উপর কিন্তু টেক্সট বই দেওয়া আছে, এবং ওয়েবসাইটে তাদের রিডিং ম্যাটেরিয়াল দেওয়া আছে ইংলিশ ভার্সনে। যেহেতু আইবিবি তাদের ওয়েবসাইটে রিডিং ম্যাটেরিয়াল দেওয়া আছে, এবং আপনারা জানেন যে আইবিবি আপনাদের প্রশ্ন করে থাকে, সো আইবিবি যখন প্রশ্ন করবে তাদের ওয়েবসাইটে রিডিং ম্যাটেরিয়াল বা তাদের টেক্সট বই তো সে ফলো করবে। আমরা ছোটবেলায় যেমন দেখতাম যে বোর্ড বইয়ের প্রতিটা অধ্যায় শেষে কিছু নমুনা প্রশ্ন দেওয়া থাকতো, তো আইবিবির এইরকম প্রতিটা অধ্যায় শেষে ওই অধ্যায়ের উপর নির্ভর করে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে, এক একটা চ্যাপ্টারে 10টা বা 15টা। এবং আমরা দেখছি যে ওই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় কমন আসে। যেমন আপনার এই যে 6 বিপিতে যে প্রশ্নটা আসছিল যে ঋণের প্রকারভেদ কি, বিভিন্ন ধরনের তহবিলযুক্ত ঋণ কি কি, এটা দেখেন আইবিবি টেক্সট বই 3 নাম্বার প্রশ্ন। তার মানে এই আইবিবি টেক্সট বইয়ের 3 নাম্বার প্রশ্ন কিন্তু হুবহু কমন দিয়েছে। আমরা এটা আমাদের চ্যাপ্টারের সিকোয়েন্স অনুসারে প্রশ্ন 5 নম্বরে ধরেছি, কিন্তু এই 5 নম্বর প্রশ্নটা
আপনি যদি আইবিবি টেক্সট বইয়ের রিডিং ম্যাটেরিয়াল খোঁজ করেন ওইখানে গিয়ে দেখবেন যে এটা 3 নম্বর প্রশ্ন আছে, এবং এটা সরাসরি কিন্তু 6 বিপি তে চলে আসে। এই যে তারপর যেমন দেখেন আপনি আহ, যদি আমরা এরকম ভাবে বেশ কিছু প্রশ্ন দেখি, দেখবেন যে আপনি সরাসরি হবো আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো তুলে দিচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো তো অবশ্যই পড়া। তো সেক্ষেত্রে আমরা এই জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আইবিবি টেক্সট বইয়ের কত নাম্বার প্রশ্নের পাশে এগুলো উল্লেখ করে দিয়েছি, যেটা আর বাজারের কোনো বই টেক্সট বইয়ের উল্লেখ করা নাই। যদিও বিগত বছরটা উল্লেখ থাকে, বা টেক্সট বইয়ের উল্লেখ নাই। এখন টেক্সট বইয়ের প্রশ্ন পড়লে আপনি হুবহু কমন পাবেন, সেগুলো যেহেতু রাখছি, তারপর বিগত বছরের প্রশ্নগুলো পড়লে আমরা পরীক্ষায় হুবহু কমন পাবো। কিছু কিছু প্রশ্ন রিপিট হয়, এটা আমরা আগে থেকেই জানি। সো বিগত বছরের প্রশ্নটাও আমাদের পাশে মেনশন করে দেওয়া আছে। আর কিছু প্রশ্ন আছে যেগুলো পাশে হয়তোবা আপনার প্রশ্নের এই যে এইগুলো যদি দেখি আমরা, যে ব্যাংকার বলতে আপনি কি বোঝেন, ব্যাংকিং এর বৈশিষ্ট্যগুলো কি কি, এটার প্রশ্নের পাশে আইবিবি টেক্সট বইও নাই এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও লেখা নাই। তো সেক্ষেত্রে এইটা মনে করবেন যে আইবিবি চ্যাপ্টারের কিছু কিছু টপিকস থাকে গুরুত্বপূর্ণ, যেটা উনি প্রশ্ন আকারে আইবিবি অধ্যায় শেষে ধরে নাই, বাট ওই টপিকস থেকে আবার ওরা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। তো এই জন্য আমরা পাশে এটা উল্লেখ করে দিয়েছি, এবং যেটা আমরা করছি প্রথম থেকেই আপনাদের এই ৭৭ পেজ তো রাখছি। তারপরে অনেকে বলেন যে স্যার আরো ছোট করা যায় কিনা, বা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায় কিনা। তো এই জন্য আমরা মানে এটা তো অনেক শ্রমসাধ্য কাজ, এই জন্য 3 স্টার 2 স্টার 1 স্টার করে দিয়েছি, যেগুলোকে আপনারা বুঝতে পারবেন যে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা আপনার অনেক বই মেটা মেন্টর বা ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাখাওয়াত এরা কোনো আপনার সাজেশনই দেয় না, পরে আপনাকে বলে যে ভাই আমার হ্যান্ড নোটটাই সাজেশন, এতগুলো প্রশ্ন ধরছে, তখন আপনার জন্য একটা টাফ হয়ে যায়। সো যদিও আমরা নতুন প্রশ্ন প্যাটার্নে বলি যে আপনারা প্রশ্ন বাদ দিবেন না, এত ছোট আমরা যেটা বাদ দিয়েছি অনেকগুলোই বাদ দিয়ে দিয়েছি। সো এর থেকে আর কমাতে যায় না, কারণ আমরা তো অনেক কমাই দিয়ে দিছি আপনাদের। তারপরও আমরা 3 স্টার 2 স্টার করে দিয়েছি। শুধু এটা না, তার সাথে আমরা প্রতিটা চ্যাপ্টারের শুরুতে আপনাদের গুরুত্বপূর্ণ টপিকস উল্লেখ করে দিয়েছি। যেমন এখানে আমরা বলছি যে যেহেতু 6 বিপি তে ক্রেডিটের প্রকার ভেদে এসেছে, তাই এর গুরুত্ব কমে এবার। তারপর এগুলো একটু আপনারা দেখে নেবেন, প্রতিটা চ্যাপ্টার পড়তে গেলে এরকম ভাবে আপনারা গুরুত্বপূর্ণ টপিকস খেয়াল করবেন। এক একটা চ্যাপ্টারে অনেকগুলো টপিকস থাকে, যে টপিকস গুলো মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস আমরা সাজেশনের পাশাপাশি এটা মানে এক্সট্রা করে দিছি, এটা বইও কারো বইয়ে থাকবে না যে আলাদাভাবে গুরুত্বপূর্ণ টপিকস। আর আমরা আমাদের যারা হ্যান্ডন নিয়েছেন তারা দেখবেন যে আমরা প্রতিটা অধ্যায়ের শুরুতেই একটা কিউআর কোড দিয়েছি, এই কিউআর কোড স্ক্যান করলেই আপনি ক্লাসটা দেখতে পারবেন। ফার্স্ট চ্যাপ্টারটা তো আজকে ফ্রি, বাট আপনারা যখন মডিউল বি পড়াটা পড়তে যাবেন, তখন আমাদের যারা হ্যান্ডন নিয়েছেন তারা দেখবেন যে এই মডিউল বিতেও আমরা এই মডিউল বিটা যেন আপনার লেকচার শুনে খুব দ্রুত আপনারা যেটা কাজ করবেন, আগে অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করে ভিডিও ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার পড়াটা দ্রুত মুখস্থ হবে। কারণ এই এজে এসে পড়া দ্রুত মুখস্থ হতে চায় না আমাদের। এই কিউআর কোডটা স্ক্যান করলে মডিউল বিটা চলে আসবে, মডিউল বির ভিডিও ক্লাসটা আগে দেখে নেবেন, তারপর পড়বেন। আর মডিউল সিতে যখন আমরা গোলাম রাব্বানী স্যার অঙ্কতে যাবে, তখন ওই অঙ্ক করার আগেই আমরা অনেকগুলো অঙ্ক, মানে অঙ্কটা নিয়ে আমাদের প্ল্যান কি, আমরা অঙ্কের ভিডিও রেকর্ডেড ভিডিও আপনাদের দিয়ে দিব। এবং আমাদের যারা যারা পেইড ক্লাস নিয়েছেন, আমরা যদি মডিউল সির অঙ্কের একটু প্ল্যানটা দেখতে যাই, যেহেতু আপনাদের বললাম যে মডিউল সিতে অঙ্ক থাকে, মডিউল সিতে সাধারণত 3 থেকে 4 ধরনের অঙ্ক থাকে। বাট এত লাস্ট কম সময়ে আপনাদের এতগুলো অঙ্ক করা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতি বছর 2 টাইপের অঙ্ক আমরা দেখি থাকি যে পরীক্ষায় আসে। তো এই জন্য আমরা 2 টাইপের অঙ্ক আপনাদের প্র্যাকটিস করাবো, কারণ 10 মাসের জন্য এত 4 ধরনের অঙ্ক করতে গেলে শুধু খালি অঙ্কই আপনার সময় চলে যাবে, এত সময় দিতে পারবেন না। তো নর্মালি ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কগুলো সহজ, এবং এটা প্রতি বছর আসে। গত বছরও হবু আমাদের শীট থেকে এসেছিল কমন। তো ব্রেক ইভেন পয়েন্টের অঙ্ক আমরা করাবো। তবে ব্রেক ইভেন পয়েন্টের অঙ্ক করতে যাওয়ার আগে আমাদের এখানে এই ম্যাথেড নিয়ে আমাদের একটা ক্লাস আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি ক্লাসটা দেখে নেবেন। আমাদের রুটিনে যেদিন থাকবে তার আগে আপনি ক্লাসটা দেখে নেবেন। আমরা ডাবল বোনাস দিচ্ছি কিন্তু আপনাদের। যে কি রকম বোনাস, যে আপনি রাত 10টায় ইচ্ছে হলো আপনি অঙ্কটা করতে গেলেন, লিমন স্যার নাই বা গোলাম রাব্বানী স্যার নাই, আপনি কিউআর কোডটা স্ক্যান করলেন, আপনার সামনে আমরা মানে হাজির ওই মুহূর্তেই। বাট স্যার এই মুহূর্তে সময় দিতে পারছে না, তাহলে আপনি ওই মুহূর্তে ক্লাসটা দেখে প্রিপারেশন নিলেন। কোনো কনফিউশন থাকলে আমাদের লাইভ ক্লাসে আবার ওই ক্লাসটা আপনার রিভিউ হয়ে যাবে, তখন লাইভ ক্লাসে আপনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, মানে লাইভ ক্লাসে 100% হয়ে গেল। যেটা অনেক সময় হয় যে আমরা স্যারের ক্লাস যখন করি তখন পুরোপুরি বুঝতে পারি না, পরে আবার চেষ্টা করা লাগে। বাট আপনি যদি আগে থেকেই দেখেন, তাহলে আমাদের ক্লাসে আসলে এই মানে একদমই এই অঙ্ক কিন্তু পানির মতন সহজ হয়ে যাবে। তো আমরা ব্রেক ইভেন পয়েন্টে এইরকম 4-5টা অঙ্ক ধরছি, 4-5টা অঙ্ক করলেই ইনশাল্লাহ, কারণ হবু ওই ঘুরে ফিরে ওই একই টাইপের অঙ্ক আসে। হ্যাঁ, যেটা আপনার আহ, এই যে 96 আমরা দেখছি, তারপর 99 ব্যাংকিং ডিপ্লোমা এক্সামে যে অঙ্কগুলো আসছিল একদমই মানে মোটামুটি একই, খালি 2-1টা একটু আলাদা। আর আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিকের অঙ্ক আপনাদের করতে হবে, এগুলো থেকেও পরীক্ষায় আসে। সো এটারও আমরা বিভিন্ন কিউআর কোড অনেকগুলো স্ক্যান করে দিয়ে রাখছি, এগুলো আগে থেকেই দেখে রাখবেন।
আর প্রতিটা চ্যাপ্টারেও আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিউআর কোড দিয়ে রাখছি, সেই কিউআর কোড স্ক্যান করে আগে থেকে ক্লাসগুলো দেখে নেবেন। এখন আসেন আমরা যদি বিগত বছরের প্রশ্নটা একটু, আমি সংক্ষেপে, আর 4 মিনিট সময় দিবেন, আমি 4 মিনিট একটু আলোচনা করে ছেড়ে ফ্লোর দিয়ে দিব রাব্বানি স্যারকে। এখন বিগত বছরের প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার, সিক্স ব্যাংকিং ডিপ্লোমার আমরা পার্ট এ তে দেখতেছি যে আগে যখন 5টা প্রশ্নের উত্তর দিতে বলতো, এখন পার্ট এ তে আমরা দেখতেছি 2টা প্রশ্নের উত্তর দিতে বলতেছে, এবং এই 2টা প্রশ্নের উত্তরের জন্য আপনার 40 মার্কস রাখতেছে। মানে 2টা সেকশন, 1 2 3 4 থাকে। সো এইখান থেকে কিন্তু আমরা এই যে 65 পেজের বই, যে বইটা করছে, ওই বইটা যদি আপনি ভালো করে পড়েন, একেবারে 99% সম্ভাবনা আপনি এখানে একবারে হুবহু 2টা সেট কমন পাবেন, অর্থাৎ 40 মার্কসই কমন পাবেন। এই 40 মার্কস যদি আপনি মোটামুটি একটু ভালো করে লিখতে পারেন, তাহলে দেখেন আমি আজকে আপনাকে দেখাই পাস করাটা কত ইজি যদি একটু প্ল্যান করে আমরা পড়ি। এই 40 মার্কসের আমরা যদি পরীক্ষা দিই, তাহলে এখানে থেকে কিন্তু আমরা 20 মার্কস ইজিলি পারবো, একটা মোটামুটি মানের লিখলেও। মোটামুটি মানের লেখার চেষ্টা করবেন না, ভালো লেখাই চেষ্টা করবেন, কারণ প্রফেশনাল এক্সামে এখন দেখতেছেন যে 4 5 দিন আগে পড়ে আসলে পাস করা টাফ হয়ে যাচ্ছে। বাট কমন পাবেন এখানে। এই যে যেমন ফার্স্ট চ্যাপ্টারের 1 নম্বর, আমরা বলি যে কোনো সাবজেক্টের প্রথম অধ্যায় এটা খুব ভালো করে পড়বেন, প্রথম অধ্যায় থেকে মিনিমাম 10 15 20 পর্যন্ত চলে আসে। এই যে যেমন গত বছর, এই যে ঋণ পরিকল্পনা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ কেন, কার্যকর ঋণ পরিকল্পনার জন্য ব্যাংকের কি কি বিষয়গুলো বিবেচনা করা উচিত, এটা হবু ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে 10 মার্কস। তারপর ব্যাংক ঋণ কাকে বলে, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমানে যে বিভিন্ন ধরনের ঋণ সুবিধা দেওয়া থাকে তা আলোচনা করুন, এটাও কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের। 8 2 10 10 10 20 কিন্তু। বাট অনেক সময় করে কি যে ফার্স্ট আগে যেমন একটা চ্যাপ্টারেরই পুরো সেকশনে রাখতো, কিন্তু এখন একটা চ্যাপ্টারের সেকশনে রাখে না। ওরা অনেক সময় একটা চ্যাপ্টারে আরেকটা চ্যাপ্টারের প্রশ্ন দিয়ে দেয়, এই জন্য আমাদের সবগুলোই পড়তে হবে। তো এইভাবে আপনার বাকিগুলো আমাদের হ্যান্ডনোট থেকে কমন চলে আসছে। আপনার হয়তো বা 4টা সেটের মধ্যে অনেক সময় এরকম হবে, পরীক্ষায় একটু প্রশ্ন করলে 2টা কমন আসতেছে, বাকি 2টা কমন আসতেছে না, বা 3টা কমন আসতেছে। তো 2টাই তো আপনার দরকার, আপনার তো বাকি 4টা দরকার নাই আর কি। আর অঙ্কগুলোতে এটা আপনার ওই যে ইংলিশে অঙ্ক, মানে অঙ্কটা দিয়ে রাখছে, বাট আপনি ওই ইংলিশ ভার্সন বইয়ে আমাদের ওই অঙ্কটা দেওয়া ছিল, ক্যাপিটাল বাজেটিং টেকনিক এবং ব্রেক ইভেন পয়েন্ট। তো অঙ্কতে আমাদের পার্ট বিতে 10 মার্কস থাকবে, যে কোনো একটা অঙ্কের উত্তর দিতে হবে। সো অঙ্ক মিলে গেলে এখানে আমাদের কিন্তু পাস করাটা আরো অনেক ইজি হয়ে যাবে। যদি এখানে আমি 20 পাই, অঙ্কতে যদি একদমই মিলে যায়, তাহলে 20 10 কিন্তু 30 হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে আর 15। তারপর কেস স্টাডিটার ক্ষেত্রে আমরা যেটা করব, যে কেস স্টাডিটা আমরা যেগুলো দিয়েছি আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন। আর ওভারঅল ক্লাসে যখন আপনার নলেজটা বেড়ে যাবে, তখন কেস স্টাডিটা একটু বড় আকারে থাকবে। কেস স্টাডি কখনো কমন পাবো না, বাট আমার বিশ্বাস যে আপনারা যখন পুরো ক্লাসটা শেষে আপনার মধ্যে নলেজ বাড়বে, প্লাস হচ্ছে আপনার ব্যাংকিং নলেজ আছে, তখন আপনি এই কেস স্টাডিটা একটু ঠান্ডা মাথায় 2 3 বার পড়ে, পরীক্ষার হলে এটা একটু সময় নিয়ে ভালো করে পড়ে তারপর অ্যান্সার করার চেষ্টা করবেন। এবং কেস স্টাডিতে অনেক সময় কেস স্টাডির মধ্যেই সমাধান দেওয়া থাকে, যেমন আইএলটিএসে আমরা যখন একটা প্যাসেজের সিন কম্প্রেনশন অ্যান্সার পড়তে যাই, পড়ার পর ওটা যখন অ্যান্সার করতে যাই, তখন ওই অ্যান্সারটা সিন প্যাসেজের মধ্যেই দেওয়া থাকে। সো কেস স্টাডিরও অ্যান্সার অনেকটা ওই ভালো করে পড়লে ওর মধ্যেই অ্যান্সার দেওয়া থাকে। এটা একটু কেস স্টাডি সাধারণত প্রশ্নটা বড় হবে, বাট অ্যান্সারটা খুব বেশি বড় না লিখলেও হবে, টু দ্য পয়েন্টে লিখলেই হবে। আর এই যে আমরা বলতেছি যে পার্ট ডিটা পাস করার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেটা ডিফারেন্স। আমরা বলতেছি যে ডিফারেন্সে আপনার কি করবে, যে 10টা রিপিটেন্স দেওয়া থাকবে, যে কোনো 5টা ডিফারেন্সের অ্যান্সার করতে হবে। তো ডিফারেন্স গুলোতে যেহেতু এখানে একটু মানবন্টনটা আমরা ভুল করছি, সরি, এখানে এখানে এরকম হবে যে 5 গুণন 2, তাহলে 10। আমরা প্রতিটা চ্যাপ্টারের ডিফারেন্স গুলো খুব ভালো করে পড়বো। আহ, এই ডিফারেন্স গুলো থেকে কিন্তু আমাদের হুবহু পরীক্ষাতে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ, সব ডিফারেন্স গুলো পড়লে। এবং আমাদের চ্যাপ্টার শেষে কিছু ডিফারেন্স দেওয়া আছে, সেই ডিফারেন্স গুলো আমরা ক্লাসে খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিব, যেন ডিফারেন্স গুলো আপনারা খুব দ্রুত সহজেই মুখস্থ করতে পারেন। সো ডিফারেন্সটা একদমই অঙ্কের মতন মার্কস। আমরা যদি একটা ডিফারেন্সে খুব বেশি ডিফারেন্সও লিখতে হবে না, যেহেতু 2 মার্কস করে। সো আমরা ডিফারেন্সে 2 3টা ডিফারেন্স দিলেই কিন্তু যদি ঠিক টু দা পয়েন্টে লিখতে পারি, এখানে আমরা কিন্তু 7 8 চলে আসবে। তাহলে আমরা যদি ব্রড কোয়েশ্চেনে পার্ট এতে 20 পাই, অঙ্কে যদি 10 পাই 30, আর ডিফারেন্সে আমরা এই যে যদি 10-এর মধ্যে অ্যাটলিস্ট আমরা তো 7 8 পাবো, ধরে নেন আমরা 7-ই দিলাম আমরা, 20 10 30, 30 সাথে কিন্তু 37 আমার অটোমেটিকলি হয়ে গেল। আর আমার মার্কস থাকে কত পাশের জন্য? 8 মার্কস। তাহলে আমরা এই 8 মার্কস কি আবার আরেকটা আমাদের অঙ্কের মতন মানে নতুন কোয়েশ্চেন প্যাটার্নে আপনার পড়তে হবে, ঠিক আছে, আগের চেয়ে একটু কনসাসলি, বাট নতুন কোয়েশ্চেন প্যাটার্নে বরং পাস করাটা আমরা বরং বলতেছি ইজি। কারণ এই যে বাকি 8 মার্কস আপনি এখন জানেন যে পার্ট ইতে আপনার শর্ট কোয়েশ্চেন দিয়েছে, এবং এই শর্ট কোয়েশ্চেনে আপনি জানেন যে 10টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে 2 মার্কস করে। তাহলে কত? 10 2 20।
তাহলে এই শর্ট কোয়েশ্চেন গুলো যদি আপনি ভালো করে পড়েন, আমরা যে বইয়ের শেষে প্রতিটা চ্যাপ্টারে যেগুলো দিয়েছি, এবং ব্রড কোয়েশ্চেন গুলো পড়লে অটোমেটিক্যালি আপনি কিন্তু 10-এ 10টা অনেক সময় কমন পড়বে না, সহজ করলে 10টা কমন পাবেন, মোটামুটি করলে 6, 7, 8টা পর্যন্ত কমন পাবেন, বাট 6টা 7টা পর্যন্তও যদি আপনি কমন পান, তাহলে এখানে কিন্তু আপনি একদম আমরা টিচার হিসেবে জানি যে এগুলো কুইজ প্রশ্নে একদম হুবহু ম্যাথের মতো মার্কস দেওয়া হয় যদি আপনি ঠিক করতে পারেন, উল্টাপাল্টা না লেখে। যদি আপনি 8টা প্রশ্নেরও অ্যান্সার দেন, 8 × 2 = 16 হলে এখানে কিন্তু আপনি 13-14 মার্কস ইজিলি পেয়ে যাবেন। সো আর যদি 10টাই কমন পড়ে যায়, 20 অ্যান্সার করলে এখানে কিন্তু 15-16 পাওয়া যাবে। সো শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স, ম্যাথ এবং ব্রড কোয়েশ্চেন যদি আপনি ঠিকমতো অ্যান্সার করতে পারেন, পাস কেউ আপনার আটকাতে পারবে না। বা শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স এবং ব্রড কোয়েশ্চেনটা যদি ভালো মতন হয়ে যায়, এই যে 37 হয়ে গেছে, তাহলে শর্ট কোয়েশ্চেন থেকে আমি কি আর বাকি 8 তুলতে পারবো না? যদি আমার প্রশ্ন শর্ট কোয়েশ্চেন কঠিনও করে, আমি 5টা যদি কমন পাই, তাহলে 5 × 2 = 10 থেকে তো আমি 8 লিখতে পারবো, বা 6টা যদি কমন পাই। সো আমরা যদি শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স এবং ব্রড কোয়েশ্চেনটাকে গুরুত্ব দেই, এবং সাথে ম্যাথটা যেগুলো প্র্যাকটিস করব, যদি ম্যাথ ওইরকম কঠিন না দেয়, মানে গতানুগতিকই দেয়, তাহলে তো আমরা ম্যাথটাও পেয়ে যাবো, সো পাস করাটা অনেক ইজি হয়ে যাবে। সো এই ছিল আমার সেশন। আমি এখন রাব্বানি স্যারকে ক্লাস কন্ডাক্ট করার সুযোগটা দিতে চাচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে লাস্ট মুহূর্তে জানাবেন আর কি। আচ্ছা, ইতিপূর্বে কমন পেয়েছে কিনা, ইতিপূর্বে ওই যে গত বছর আমাদের একটা রিভিউ ছিল, ওই রিভিউটাতে আপনারা দেখেন, তাহলে দেখবেন যে আমাদের সাকসেস রেটটা কিরকম। অনেকে একবারে পাশ করছে, দুইবার তিনবার, যারা 3টা সাবজেক্ট নিয়েছে তারা 2টা, কেউ 4টা পাশ করছে। আর এখানে আপনাদের এই যে যেই কমন পাওয়ার, এই যে যেটা আমি বললাম ফার্স্ট চ্যাপ্টারের যে ক খ, এটা কিন্তু অলরেডি চ্যাপ্টারে আগে থেকেই ধরা ছিল, হ্যাঁ। তারপর এগুলো, এই প্রশ্নগুলো ছিল। আমরা যদি অঙ্কটাতে যদি যাই, অঙ্কটা যেটা গত বছর দিয়েছিল ব্রেক ইভেন পয়েন্টে, একবারে হুবহু কমন আসছে ব্রেক ইভেন পয়েন্টে। তো আসলে কমন পাইতে গেলে আপনার কি করতে হবে? কমন পাইতে গেলে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্ন পড়তে হবে, এর বাইরে তো আর প্রশ্ন দিবে না আইবিবি, কারণ আইবিবি তো তার বইকেই ফলো করবে। সো তাহলে কমন আসবে না কেন? কারণ আমাদের হ্যান্ড নোটটা তো আমরা সেই আলোকেই লিখছি। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট এই যে ইংলিশ ভার্সনের প্রশ্নটা থেকে আমরা যদি ম্যাথটা দেখি, আমরা ম্যাথটা এখানে আপনাদের এই যে একটা ক্যাপিটাল বাজেটিং টেকনিকের একটা ম্যাথ দিয়েছিল, আমরা গতবার করছিলাম, এবং ব্রেক ইভেন পয়েন্টের এই ম্যাথটা একদমই হুবহু ছিল আর কি, যারা করছিল। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমি এখন ক্লাসটা করার সুযোগ দিব, কন্ডাক্ট করার আর কি। মূল ক্লাসে আমরা চলে যাব, ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো আজকে। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম হ্যান্ডনোটের আসসালাম। প্রাইসটা কত? আমি নতুন। আচ্ছা, হ্যান্ড নোটের প্রাইসটা হচ্ছে 275 টাকা। আমরা ওইরকম না যে টাইম স্মার্টের মতন এখন আপনাকে 200 টাকা দিয়ে একটা হ্যান্ড নোট বিক্রি করব, ফের আবার পরে বলবো যে ভাই একটা সাজেশন কেনেন 100 টাকা দিয়ে, কুইক রিভিউ কেনেন, তারপর এই এমসিকিউ কেনেন। মানে এই 3-4টা দিয়ে আপনার পরে ফের আবার 300-400 টাকা নিয়ে নিবে। নেওয়ার পরে যেটা আপনার প্রবলেম হবে যে আপনি প্রথমে এলোমেলো পড়লেন, আপনি জানেন না, পরীক্ষার 5 দিন আগে আপনাকে সাজেশন দিল, ওই সাজেশন নিয়েও তো লাভ নাই। তারপর ইভেন গতকাল এরকম হয়েছে, আমাদের 2 দিন আগে আমাদের স্টাডি গ্রুপ 36 গ্রুপে একজন, মানে ওরা কিভাবে প্রতারণা করে, একজন পিডিএফ কিনছে 50 টাকা দিয়ে। এখন পিডিএফ কিনছে উনি, এটা নতুন কোয়েশ্চেন প্যাটার্নের না, ওরা আবার পুরোনো কোয়েশ্চেন প্যাটার্নের এক দিয়ে রাখছে দিয়ে, মানে আপনারা মানে কেউ কেউ ব্যাংকার মানে এতটুকু বোঝেন না, উনি টাইম স্মার্ট থেকে কিনছে এবং আমাদের গ্রুপে এসে বলতেছে যে স্যার আপনারা কি পিডিএফ দিয়েছেন আমাকে, এটা তো আগের প্যাটার্নের, এটা তো 25 সালের, এটা কেন করছেন, প্রতারণা করছেন। আমার খুব হাসি পাইলো। আমি বললাম যে আপনি একটু খেয়াল করবেন না, ওখানে আপনার উনি মেসেজ যেটা দিচ্ছেন, তো এখানে তো লেখাই আছে আপনার টিএসপি, তো তারা এই কাজগুলো করে, এই কাজগুলো তারা করছে, আপনি তাকে গিয়ে বলবেন, আমাদের কাছে কেন এসে বলবেন? এবং আমরা হ্যান্ড নোটটা আপনার টোটালি খুব বেশি করি নাই। বেশি করি নাই কিসের কারণে? আমরা হচ্ছে যে জানি আপনারা ব্যাংকার, আর আমরা হচ্ছে ওই অ্যানালাইসিস করার, যারা যেমন সাকওয়াত উনিও ব্যাংকার, তো উনি ওই ব্যাংকার হিসেবে উনি তো অ্যানালাইসিস, একটা বই লিখতে গেলে প্রচুর অ্যানালাইসিস করার দরকার পড়ে, কোন প্রশ্ন বাদ দিব, কোন প্রশ্ন রাখবো। তো আপনি নিজে চিন্তা করেন, আপনি ব্যাংকে চাকরি করে পড়ার সময় পাইতেছেন না, তাহলে একটা ব্যাংকে চাকরি করে, উনিও ব্যাংকে চাকরি করেন, উনি কিভাবে এত সময় দিবেন এগুলো, যে কোনটা বাদ দিবেন, কোনটা রাখবেন, কোনটা সাজেশন করবেন? তারপর মেটা মেন্টরের যিনি সমীর, উনি কোম্পানিতে চাকরি করতেছে, আপনি তো ব্যাংকে, কোম্পানিতে চাকরি করলে তো মানে সময়ই পাওয়া যায় না, তাহলে ওদের হ্যান্ডনোটে কিভাবে আপনার এই প্রশ্ন এক একটা চ্যাপ্টারে 40টা 50টা থাকবে না কেন? ওরা বোঝাই না যে কোনটা বাদ দিব, কোনটা রাখবো। এবং ওরা কি করছে, কেউ কেউ দেখলাম যে শর্ট নোটসকে এবার শর্ট কোয়েশ্চেন বলে চালাই দিছে। বাট এটা শর্ট নোটস তো আলাদা আর শর্ট কোয়েশ্চেন তো আলাদা। শর্ট নোটস আপনার 6-7 লাইন করে এক একটা শর্ট নোটসে আপনার প্রতিটা চ্যাপ্টার শেষে ওরা আলাদাভাবে সময় নেয়, এই জন্য অনেকে শর্ট কোয়েশ্চেন না দিয়ে ওই শর্ট নোট চালাই দিছে। কিন্তু বাট দেখেন আমাদের এই যে পার্টি, আমরা শর্ট কোয়েশ্চেন যখন করছি, রাব্বানি স্যার এবং আমি দুজন মিলে এই কাজগুলো করছি যে কোনটা রাখবো কোনটা না রাখবো, তখন দেখেন আমরা কিন্তু শর্ট কোয়েশ্চেন যেভাবে আসে সেভাবেই কিন্তু দিয়েছি, যেন আপনার পড়ে সুবিধা হয়। এই জিনিসগুলো আপনাদের একটু, মানে আপনাদের তো ওইরকম সময় থাকে না, ব্যাংকার আসলে অনেক চাপ হয়ে যায়,
এই জন্য আপনাদেরকে ওই মানে বিভিন্নভাবে প্রতারণা করে বিভিন্ন এই ফেসবুক গ্রুপগুলো আর কি। তো এটা না, আপনাদের শর্ট কোশ্চেন সচেতন গুলো করে দিতে যেভাবে হবে। দিয়েছেন বইতে স্যার খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য স্যার। একটা ছোট একটা ইয়ে ছিল স্যার, আপনি যে ফ্রি হ্যান্ড নোটটা সফট কপিটা দিয়েছেন না স্যার, জি ওখানে 5 নম্বর প্রশ্নটা স্যার, ফ্রি হ্যান্ড নোটে যেটা হচ্ছে সফট কপি, জি 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে আপনার 3 স্টার, হ্যাঁ, জি। কিন্তু বইতে, আপনার বইও আমি নিয়েছি, বইতে 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 1 স্টার এবং 6 বিপিই। আচ্ছা, এইটা হ্যাঁ, যেটা হয়েছে কি, ওই যে আমি এখানে ওয়ান স্টারই দিছি। মানে জি স্যার। এটা তো বইয়ের কাজ, মানে আমাদের প্রচুর করতে হয়। আমি দেখাচ্ছে যে দিয়েছি, দেওয়ার পর আচ্ছা আমি আচ্ছা। একজনকে বলছি যে যে ওয়ার্ডের কাজ করে, মানে আমার স্টুডেন্ট বা আমাদের টিম, ওরা তো আর এগুলো পড়া সম্পর্কে জানে না। আমরা এটা দিয়ে দিছি, দেওয়ার পর জি, আমরা বলছি যে এটাতে ওয়ান স্টার দিছি, তুমি ওটাতে ওয়ান স্টার দিও। থ্যাংক ইউ কামাল ভাই বলার জন্য। তো ওইটা কোনো একটা কারণে এক দুইটা জি মিস্টেক হইতে পারে, থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, কারণ আমরা এইগুলো করতে কোনো গিয়ে অসুবিধা প্রচুর নেই, কোনো সময় অসুবিধা নেই। গেছে, এই স্টার চিহ্ন দেওয়া ইয়া করা, তখন ওরা হয়তো বা এটা আমি ইয়া করে জাস্ট এই দিচ্ছে। মাত্র দেখলাম আর কি, যে প্রশ্নটা 6 বিপিএ তে অলরেডি চলে আসছে আর কি, আর এই জন্য আরেকটা আর কি বিষয় এটা আমি বললাম বলে নেই, স্যার। ওই সিক্স যেমন, বিপি এর প্রশ্ন জি, আমরা কিন্তু বাদ দিব না, যেটা আগে করতাম, যে আমরা ছোটবেলায় কিন্তু আগের বছরের প্রশ্ন বাদ আচ্ছা দিতাম, আচ্ছা, কিন্তু আইবিবি করে কি ঠিক ইমিডিয়েট প্রশ্ন ওরা এরকম দেখছে প্রচুর, যে 98 আসছে সেটা 99 দিয়েছে, বা ফিফতে আসছে সেটা সিক্সে আবার দিচ্ছে। দিয়ে দেয়। সো এটা, এই যে যেমন জি এটাই জি। দেখেন প্রশ্ন নাম্বার 11, এটা 97-তে আসছে, এটাও আবার 98-তে দিয়েছে। সো এটা বাদ দেওয়া যাবে না, এরকম হ্যাঁ, করবেন না, হ্যাঁ। তো এই যে জন্য আমরা ওভারঅল ওইটা, ধারণা নিয়ে যেতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ। ধারণা দিই। আর এটা তো আমরা একদমই ছোট করছি, মানে এটার আর ছোট করেন না ভাই, 70 পেজ তো একটু পড়তে হবে আর কি, যেখানে না, থ্যাংক ইউ স্যার, আপনার বই ভালো, আমি দেখছি আপনার বই খুবই ভালো লাগছে আমার কাছে, এবং অন্যগুলো রিসিভটাও যেগুলো ভীষণ 200-300 পেজের। সরি, আমরা অনেক ইয়া করে ফেলছি, মূলে এতে চলে যাই। রাব্বানি স্যার আছেন তো, না? আচ্ছা, আর একটা কোর্স ফি কত একটু জানতে চাচ্ছিলাম, জাস্ট একটু আচ্ছা, ইন্টারফেস। এটা আপনি আমাদের পার্সোনালি ইয়াতে দিয়ে, আমরা তারপরে বলছি যে আমাদের ভিডিও ক্লাসটা নিলে 1,000 টাকা। এই 1,000 টাকার মধ্যে আপনি আমাদের টোটাল সবগুলো ক্লাস পেয়ে যাবেন হ্যান্ড নোট ফ্রি, এই যে 275 টাকা মূল্যের, এবং আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি। আর আমাদের যদি কেউ, এই যে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, যদি কেউ আগ্রহী থাকেন তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন। আমরা ক্লাসে আর বেশিক্ষণ না এগুলো কথা বলি, ক্লাসের পর দেন আপনারা আগ্রহী থাকলে 01753 551 557 নাম্বারে মেসেজ করবেন, আমরা সবকিছু বলে দিব। এখন রাব্বানি স্যার আছেন কি? আচ্ছা, আমি কথা বলে হ্যাঁ। জি আছে স্যার। আচ্ছা, তাহলে আপনি কোর্সটা কন্ট্যাক্ট করা শুরু করেন, ওই স্লাইড দেখে পড়াটা শুরু করেন, বা আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি 1-2 মিনিট বলে পড়াটা শুরু করতে পারেন। ওকে, ঠিক আছে। আমি আর তাদের সময় নেব না, যেহেতু অনেক সময় তারা আপনারা এক্সপ্লেন করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই, অল্পের মধ্যে ক্লাসে ঢুকতে চাই, সেটাই মনে হয় ভালো হবে, তাদের সেটাই ভালো হবে। জি ধৈর্যেরও জি, একটা সীমা থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ক্লাসে। আজকে শুক্রবার, ফ্রাইডে, সবাই একটু ছুটি কাটাতে চায়, ফ্যামিলিতে সময় দিতে চায়, হ্যাঁ, আউটিং এ যেতে চায়, তো সেখানে আমরা এই যে ধরে বাঁধে রাখছি, এর জন্য আমরা দুঃখিত। আমরা মনে হয় ক্লাসে যাওয়াই ভালো, আর ক্লাসে চলে সময় আসুন। হুম। অপচয় না করি। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার সামনে আমি যেহেতু একজন এক্স ব্যাংকার, আমি সবাইকে স্যারই বলছি, সমস্যা নেই। আমাদের ব্যাংকে কিন্তু একটা কথা আছে, ভাইয়া বলে, হ্যাঁ, বাট আমি সেটা বলবো না। এখানে আমি মনে করছি সবাই, অনেকেই আমার সিনিয়র, জুনিয়র, সবাইকে আমি স্যার বলছি। আর আজকের ক্লাসটা দেখি কতটা প্রাণবন্ত করা যায়, আমি চেষ্টা করব। লেমন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি স্লাইডটা ক্লোজ করেন, আমি আচ্ছা, আমি ঠিক আছে। আমার হ্যাঁ, আমি ক্লোজ করছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমাকে শোনা যাচ্ছে। হুম, শুনুন। আজকের এই ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আপনাদের
আমি যখন যে ব্যাংকে চাকরি করতাম, আমার একটু ইন্ট্রোডিউস করে নিই। সেটা হলো, আমি মোহাম্মদ গোলাম রাব্বানি, প্রভাষক হিসাব বিজ্ঞান, 40তম BCS, নওগাঁ সরকারি কলেজ। আমার লেমন স্যারের কলেজে আমি চাকরি করছি আর কি। রিসেন্ট এখানে আমি ট্রান্সফার নিয়ে এসেছি। এর আগে আমি পলিটেকনিকে চাকরি করেছি। তার আগে আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবেশন অফিসার ছিলাম। আহ, আমার ইন্টারভিউ এখানে দেওয়া আছে, বাট এটাতে নেই কেন? এটাতে এটা স্লাইডটা এখনো ওপেন হয় নাই স্যার। ওপেন হয় না। না না, জাস্ট ওই যে স্লাইডটা ওপেন করে আপনি ওই যে শেয়ারে যান আর কি। স্ক্রিনটা দেখাচ্ছে বাট স্লাইডটা দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা। জুমের নিচ থেকে শেয়ার অপশনে যান, তাহলে ওপেন হবে। শেয়ার অপশনে আসলাম স্যার। পুরো স্লাইডটা ওপেন করছেন কি? হ্যাঁ, এবার ওপেন হয়েছে। হুম হুম। ওকে। এবার ওপেন করে ওই অ্যানাবল এডিটিং দিয়ে আপনি নিচের পুরো স্লাইড ভিউটা দেন, তাহলে পুরোটা ওরা দেখতে পারবে। এটা আমার ওই পেজটা কোথায় গেল? আপনারটা মনে হয় এখানে, ওই যে ওই ছবিটা, আচ্ছা না থাকলে থাকে, আরেকটা এটা দিয়ে করেন, সমস্যা নেই। আছে। দেন আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবেশন অফিসার ছিলাম। দেন AIBL, আলাফা ইসলামী ব্যাংকের প্রবেশন অফিসার ছিলাম আমি। কিন্তু খুব অল্প সময়ের জন্য আমি চাকরি করতে পেরেছি। তারপর আমার যেটা অ্যাম্বিশন ছিল BCS এ, সেখানে আমি ইন করেছি। তো আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আপনারা আমাদের জানাবেন, বা ভয়েস মেসেজ, কি বলে মেসেজ, হ্যাঁ জি শুনে যাচ্ছে। শোনা আলহামদুলিল্লাহ যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি বলি যে গোলাম রাব্বানি কিন্তু স্টুডেন্ট লাইফেও খুব ভালো রেজাল্ট করছে। ওর ডিপার্টমেন্টে আমি 2 কি 3 বা 1 নাম্বারে ছিল। ওর রেজাল্ট 3.70-এর উপরে, এবং হাজী দানেশ থেকে ও BBMBA অ্যাকাউন্টিং থেকে কমপ্লিট করছে। হ্যাঁ স্যার, শুরু করেন। রাব্বানি স্যার, আবার আপনি আনমিউট হয়ে গেছেন। স্যার, শোনা যাচ্ছে না আপনাকে। হুম, এবার এবার আসছে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমার স্যার, আমাকে শোনা যাচ্ছে এবার? হুম, শোনা যাচ্ছে, আপনি শুরু করেন, শোনা যাচ্ছে। ওফো। রাব্বানি স্যার, আরেকবার একটু আনমিউট করবেন। ওকে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। আমরা প্রশ্ন তাহলে শুরু করছি। আজকে আমাদের প্রশ্ন শুরুতেই আছে, ব্যাংক ক্রেডিট কি? আসলে এগুলো স্যার, আপনারা তো হয়তো অনেকে ডিবিতে কাজ করছেন, অনেকে আবার আহ, হয়তো ক্যাশে কাজ করছেন। সবাই হয়তো ব্যাংক ক্রেডিট নিয়ে কাজ করতে পারেন না। যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, তারা তারা হয়তো বা আপনারা এই ব্যাংক ক্রেডিট সম্পর্কে জানেন। আমরা পরীক্ষা পাসের জন্য কিন্তু আমাদের সবাইকে জানতে হচ্ছে। ব্যাংক ক্রেডিট হলো সেই পরিমাণ টাকা যা একটি ব্যাংক তার গ্রাহকদের ঋণ হিসেবে দেয়। আমি চেষ্টা করব বইয়ের বাইরে গিয়ে আপনাদের কিছু বলার, যেটা আপনার হয়তো মনে রাখা সহজ হবে। হ্যাঁ, ব্যাংক ক্রেডিট বলতে আসলে ব্যাংক আপনাকে আমাকে কতটুকু পরিমাণ ঋণ দিবে, কি কি পারপাস ঋণ দিবে, এটা হচ্ছে ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, এবং সেটা কিভাবে দিতে পারে, সেটা ক্রেডিট ঋণ দিতে পারে, মর্টগেজ হিসেবে দিতে পারে, বা ক্রেডিট লাইন। এইখানে একটা প্রশ্ন হতে পারে আপনাদের, ক্রেডিট লাইনটা কি?
ক্রেডিট লাইনটা হচ্ছে, আমি বরাবর পড়ে যাব, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড আস্ক মি কোন প্রশ্নটা আপনি বোঝেন না, আই উইল ডিসকাস দ্যাট। ওকে, ক্রেডিট লাইনটা আমার কাছে মনে হচ্ছে একটু বলা উচিত। ক্রেডিট লাইনটা হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহককে দেওয়া একটি নমনীয় ও পূর্ব অনুমোদিত একটা লোন সুবিধা। ধরেন যে আমি ব্যাংকের কাছ থেকে 1 লক্ষ টাকার আমার সাথে একটা পূর্ব অনুমোদন আছে, কিন্তু আমি যখন যতটুকু লোন নিচ্ছি ঠিক ততটুকু আবার পরিশোধ করব, দেন আমি আবার লোন নেব। এটা হয় অনেক সময় ওই যে ওয়ার্কিং ক্যাপিটালের মতো, হয়তো আপনার কাছে নগদ টাকা নেই, সেই নগদ টাকাটা আপনি ক্রাইসিসের সময় আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, কিন্তু যতটুকু লোন নিচ্ছেন ততটুকুর উপরেই কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে, এবং এটা ডে টু ডে নেওয়া যেতে পারে, ঠিক আছে। এবং এটাকে অন্যভাবে আপনি যদি রিভলভিং লোনও বলেন, সেটাও আপনি বলতে পারবেন। ওকে, তারপরে এখানে আরেকটু কিছু বলা আছে যে দেখেন, যা গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণের জন্য টাকা ধার করার সুযোগ দেয়। আমি যেটা বললাম সেটাই আর কি। ব্যাংক ঋণের উপর সুদ দেয় এবং গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করতে হয়। ব্যাংক ক্রেডিট ব্যক্তি এবং ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি ঘটাতে সাহায্য করে। যারা ডে টু ডে যেমন কাঁচামাল ক্রয় করে, তারাই কিন্তু এই ধরনের এই ক্রেডিট লাইন গুলা নিয়ে থাকে। এবার ব্যাংকের ঋণ গ্রহীতা কত প্রকার হতে পারে, তার মানে কাকে কাকে আপনি লোন দিচ্ছেন এবং কোন কোন পারপাসে। দেখেন, ব্যাংকের ঋণ গ্রহীতার ধরন, প্রথমে বলছে ব্যক্তিগত ঋণ গ্রহীতা, মানে এটাকে বলা হচ্ছে পার্সোনাল লোন, যেটা আপনারা বলছেন। এগুলো হলো ব্যক্তি যার ব্যক্তিগত প্রয়োজনে, যেমন হোম লোন বা কার লোনের জন্য টাকা ধার নেন। আচ্ছা, উদাহরণ সহকারে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আমার মনে হয় আপনারা যদি একটু একবার করে পড়েন আর একবার করে শোনেন, পড়ার চেয়ে আপনি যদি শোনেন সেটাই বেশি মনে থাকে। যেমন একজন ব্যক্তি যিনি বাড়ি কেনার জন্য হোম লোনের জন্য আবেদন করেছেন, তাহলে এটাকে আমরা বলবো ব্যক্তিগত ঋণ গ্রহীতা। এবার ব্যবসায়িক ঋণ গ্রহীতা হচ্ছে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি কেনা বা ক্যাশ ফ্লো ম্যানেজ করার জন্য টাকা ধার নেন। ওই যে এটা ওয়ার্কিং ক্যাপিটালের মতো আর কি, ডে টু ডে যে কেনাকাটা হয় আর কি, সেই টাইপের। আর সরকারি ঋণ গ্রহীতা এইটা একটু ডিফারেন্ট। সরকারগুলো অবকাঠামো প্রকল্প বা জনসেবা প্রয়োজনের জন্য টাকা ধার নেয়। সরকারও অনেক সময় আপনাদের ব্যাংক থেকে দেখবেন যে টাকা ধার করছে। হ্যাঁ, এবার অলাভজনক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য টাকা ধার নেয়, যেমন চ্যারিটি বা সামাজিক উদ্যোগ। আমাদের দেশে অনেকগুলো চ্যারিটি আছে। একটি অলাভজনক প্রতিষ্ঠান কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য ঋণ নিচ্ছে। এরপর কৃষি ঋণ গ্রহীতা, হাউজিং লোন গ্রহীতা, এগুলো আপনারা মোটামুটি জানেন আশা করছি। তো একজন ভালো ঋণ গ্রহীতার গুণাবলী উল্লেখ করা, এটা কিন্তু আপনারা জানতে হবে। কারণ হলো, আপনারা যখন লোন ডিসবার্স করবেন, লোন ডিসবার্স করার সময় আপনাকে কিন্তু তার ওই যে আমরা বলি না 5C, 5C ক্যারেক্টার তার দেখতে হবে, তার ক্যাপিটাল দেখতে হবে, সে আসলে কেমন চরিত্রের মানুষ। যে হয়তো আমরা দেখতাম এনজিও থেকে লোন নিত গ্রামের দিকে নিয়ে, 10-15 দিন 1 মাস খুব ভালো ভালো খাওয়া দাওয়া করতো, দেন সে লাপাত্তা ঢাকা চলে যেত। হ্যাঁ, এইরকম মানুষের ক্যারেক্টার যদি হয়, তাহলে তো তাকে লোন দেওয়া যাবে না। দেন আমরা দেখেন তার ক্যাপাসিটি দেখতে হবে, সে যে ঋণটা নিতে চায়, সে কি এটা আপনাকে পরিশোধ করতে পারবে কিনা, তার কি অ্যাবিলিটি আছে কিনা, তার আয়ের উৎস আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তারপরে আপনি তাকে যে লোন দিচ্ছেন, তার কোলাটারাল আছে কিনা, তার ক্যাপিটাল আছে কিনা, এই জিনিসগুলো দেখার পাশাপাশি আরো কিছু গুণাবলী লাগবে, সেটা আমরা একটু দেখি। ক্রেডিট যোগ্যতা, একটি ভালো ঋণ গ্রহীতা ভালো ক্রেডিট ইতিহাস, ওই যে আমরা বললাম তার ক্যারেক্টারটা আমার ঘেটে দেখা উচিত, তার ইতিহাসটা কি, সে যে আগে ঋণ নিয়েছিল কিনা, ঋণ নিলে ঠিক মতো পরিশোধ করতে পেরেছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখি। দেন স্থিতিশীল আয়, ওই যে যেটা বললাম তার ক্যাপাসিটি আছে কিনা। একটি ভালো ঋণ গ্রহীতা নিশ্চিত আয় উৎস রাখে, যা ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত। যেমন একজন চাকরিজীবীকে যদি আমরা লোন দিই, এবং তার যদি ইএমআইটা তার ওই বেতন যখন ঢোকে, তার ব্যাংকের সাথে যদি আমরা ইএমআইটাকে লেন হিসেবে নিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা এটাকে সিকিউর লোন হিসেবে এটাকে গণ্য করতে পারি। দেন হচ্ছে আর্থিক শৃঙ্খলা, একটি ভালো ঋণ গ্রহীতা তার অর্থ ভালোভাবে পরিচালনা করে এবং অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলে। তাহলে আর্থিক শৃঙ্খলা দেখেন, ওই যে বললাম যারা এনজিও থেকে টাকা নেয়, তারা তো, তাদের মধ্যে তো আর্থিক শৃঙ্খলা নেই। তারা টাকা নিবে, টাকা নিয়ে ভালো ভালো মাছ মাংস কদিন খাবে, খেয়ে দেখবেন যে সে লাপাত্তা। হ্যাঁ, এরকম গুণাবলী যেন না থাকে, তার আর্থিক শৃঙ্খলা থাকতে হবে।
তারপর স্বচ্ছতা। একটি ভালো ঋণ গ্রহীতা তার আর্থিক পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং স্পষ্ট তথ্য প্রদান করে। হ্যাঁ, তো স্বচ্ছতা থাকতে হবে, ট্রান্সপারেন্ট না হলে যেমন আমরা বলি যে যে ওই একটা মানুষের ভিতরে একরকম বাহিরে আর একরকম, এরকম যেন না হয়। আমরা চেষ্টা করব যে আপনারা যারা যখন ব্যাংক থেকে লোন ডিসবার্স করবেন তার আগে তার স্বচ্ছতা, সে যে মুখে বলছে এবং যে তথ্য দিচ্ছে সেগুলো ঠিক কিনা, সেগুলো আপনি ধরেন গোয়েন্দাগিরি করে হোক বা যে কোনো ওয়েতে তার এই তথ্যগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা শুধুমাত্র এই আগামী যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা হবে সেখানে পাশের জন্য যেটা পড়বেন তা না। আমাদের দেশে যে আইন, যেমন আমরা চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা যেমন করছি ওটা কিন্তু আর লাগে না, কিন্তু চাকরি বিধি বলে কিছু আছে, রুলস এন্ড রেগুলেশন, এই জিনিসগুলো কিন্তু আপনার আজীবন মনে রাখতে হয়, কারণ কখন কোন বিপদে পড়েন সেই জিনিসগুলো আপনাকে রেস্কিউ করবে। ঠিক এই পড়াটা আমি বলছি শুধুমাত্র আপনারা পাশের জন্য পড়বেন না, এটা আপনি যদি আপনার চাকরি ক্ষেত্রেও যদি আপনি ব্যবহার করেন, আশা করি আপনি উপকৃত হবেন এবং একজন সফল ব্যাংকার হবেন আশা করছি। এরপর আছে শক্তিশালী পরিশোধ ক্ষমতা। একটি ভালো ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের জন্য যথেষ্ট সক্ষমতা রাখে এবং সময় মতো পরিশোধ করে, এটা আপনি নিশ্চিত হবেন। দায়িত্বশীলতা। একটি ভালো ঋণ গ্রহীতা ঋণ সময় মতো পরিশোধ করার গুরুত্ব বুঝে এবং ঋণ খেলাপি হতে এড়িয়ে চলে। দেখেন আপনারা যখন পড়াশোনা করছেন ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ে, দেখবেন আপনাদের একজন ক্লাস লিডার থাকতো, আমরা সিআর বলতাম, হ্যাঁ, ক্লাস ক্লাস রিপ্রেজেন্টেটিভ। সে কিন্তু আমাদেরকে পার্শ্ব করতো যে এই ক্লাসটা আজকে হবে, এটা হবে না। এটা একটা দায়িত্বশীলতার জায়গা। তারা যারা দায়িত্ব নেয় লিডাররা, এরা কিন্তু কখনোই দায়িত্ব অবহেলা করে না। ঠিক দায়িত্বশীল মানুষ শুধু লিডার হবে তা না, দায়িত্বশীল মানুষরা এরকম হয়, তার কখন কোন কাজটা করতে, আমার একটা ব্যাংক থেকে ঋণ নেওয়া আছে, ওকে আমাকে ওটা দিতে হবে 8 তারিখের মধ্যে, 5 তারিখের মধ্যে। এই জিনিসগুলো আপনি তার সাথে যদি কথা বলেন, কিছুক্ষণ যদি ক্লোজ ডোর কথা বলেন, তাহলে দেখবেন তার কথার মধ্যে অনেক ক্যারেক্টার গুলো চলে আসবে। দেন আপনি যা করেন, আপনার ব্যাংকিং সেক্টরে যা কিছু করেন সেগুলোই কিন্তু আমরা, এগুলো আপনারা প্র্যাকটিক্যালি করেন আর আমরা রিটেন হিসেবে দেখাচ্ছি। আপনি এই এই কাজগুলোকে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, দেন খাতায় লিখে আসবেন, ইনশাল্লাহ পাস। দেন প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক ঋণ সুবিধা বলতে কি বোঝায়? আসলে বাংলার চেয়ে ইংরেজি অনেক সহজ। হোয়াট ইজ মিন নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস? আচ্ছা, নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস হলো এমন ক্রেডিট সুবিধা যেখানে ব্যাংক সরাসরি নগদ অর্থ প্রদান না করে বরং গ্যারান্টি বা অন্যান্য সুবিধা প্রদান করে। যেমন আপনারা শুনে থাকবেন এলসি দেয়। এলসিটা কি বলেন তো? এলসিটা এরকম যে আপনি যখন আমদানিকারক হচ্ছেন আর রপ্তানিকারক, তার মানে আপনি যখন বৈদেশিক বাণিজ্য করছেন, ধরেন যে রাশিয়ার সাথে, আমেরিকার সাথে বা অন্য কোনো একটা দেশের সাথে আপনি যখন বৈদেশিক বাণিজ্যে যাচ্ছেন, তো আপনাকে কিন্তু আপনাকে কিন্তু ওই দেশের যে মার্চেন্ট সে আমাকে চেনে না, কিন্তু আমার দেশের সোনালী ব্যাংকে, আমাদের দেশের মার্কেন্টাইল ব্যাংকে বা দেখা যাচ্ছে এক্সিম ব্যাংকে, অথবা আরো আমি নাম বলছি না, অনেক ব্যাংকে কিন্তু ওই দেশ রাশিয়া কিন্তু চেনে। তারা আমাকে না, আমার ব্যাংকে ট্রাস্ট করছে। তাহলে ব্যাংক এখানে আমার হয়ে, যে আমি যে রাশিয়া থেকে বাকিতে পণ্য ক্রয় করছি, এই পণ্যের টাকাটা পরিশোধ করব, এটা আমাকে বিশ্বাস করছে না, কাকে করছে? ব্যাংকে। তাহলে ব্যাংক আমার হয়ে, মানে আমদানিকারকের পক্ষে হয়ে রপ্তানিকারক দেশকে যখন গ্যারান্টি প্রদান করছে টাকা পরিশোধের, সেটাই হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। এই ধরনের সুবিধা যখন দিচ্ছে সেটাকে আমরা বলছি নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। ওকে, আমি মনে হয় মূল বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। দেন তারপরে আপনারা একটু পড়ে নেবেন। এখন আছেন বিভিন্ন ধরনের তহবিলযুক্ত ঋণ কি কি, বা বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমানে কোন কোন ধরনের ঋণ প্রদান করে, সংক্ষেপে আলোচনা করুন। ওকে, দেখেন আপনারা আপনারা যে ব্যাংকগুলোতে আছেন সেই ব্যাংকগুলোতে এই ধরনের কাজগুলো হয়, হয়তো বিভিন্ন নাম আছে। আপনার যেমন ইসলামী শরিয়া বেসড ব্যাংকের যে আপনাদের প্রোডাক্ট গুলোর নাম একরকম, শরিয়ার বাইরে যেগুলো ট্র্যাডিশনাল ব্যাংক আছে সেই ব্যাংকগুলো কিন্তু আরেকটা টার্মস অথবা প্রোডাক্টের নাম দেয়। তো আমরা এটাকে একটা জেনারেলাইজ করার চেষ্টা করেছি। দেখেন, প্রথমে আমরা বলছি ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস এর ধরন। একটা হচ্ছে টার্ম লোন,
টার্ম লোনটা এরকম হয় যে হয়তো একটা নির্দিষ্ট মেয়াদি, সেটা মধ্যমেয়াদী হতে পারে, স্বল্প মেয়াদী হতে পারে, হ্যাঁ, দীর্ঘমেয়াদী হতে পারে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, টার্ম লোন হলো নির্দিষ্ট সময়ের জন্য ঋণ, যা সাধারণত ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি কেনা বা অন্য ক্যাপিটালের প্রয়োজনের জন্য দেওয়া হয়। যেমন একটি ব্যবসা 5 বছরের জন্য যন্ত্রপাতি কেনার জন্য একটা টার্ম লোন নেয়, তার মানে এটা একটা মধ্যমেয়াদী। কারণ 1 থেকে 5 বছর হলে এটাকে আমরা মধ্যমেয়াদী বলতে পারি, 1 বছরের কম সময় হলে সেটা স্বল্প মেয়াদী হতে পারে। ওকে, তাহলে আহ এটাকে আমরা মধ্যমেয়াদী বা টার্ম লোন বলতে পারি। এরপর ওভারড্রাফট। আপনারা যখন অঙ্ক করবেন দেখবেন যে আপনাদের কোনো কোনো ব্যালেন্স শিট করতে হবে, সেখানে ওই ওভারড্রাফট আসবে। ওভারড্রাফটকে আমরা চলতি দায় বলি। কেন? দেখেন, আপনার ব্যাংকে আছে 10,000 টাকা, কিন্তু ব্যাংক আপনাকে এক্সেস দিচ্ছে 15,000 টাকা উত্তোলন করছেন, তার মানে আপনার যতটুকু টাকা আছে তার চাইতে অধিক যখন উত্তোলন করার সুযোগ দিচ্ছে, এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য, এবং এর জন্য কিন্তু আপনাকে সুদ প্রদান করতে হবে, এটা হচ্ছে ওভারড্রাফট। দেন ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা হচ্ছে কিরকম, যে আপনার প্রতিদিন কতটুকু টাকা লাগে। এই যে যারা কারেন্ট অ্যাকাউন্ট খোলে, যারা ব্যবসায়ীরা, এদের জন্য এই ধরনের কিন্তু হতে পারে যে এই ঋণগুলো দৈনিক ব্যবসার কার্যক্রম, যেমন স্টক কেনা এবং কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য আমরা মূলত এই ওয়ার্কিং ক্যাপিটাল লোন করি। দেন হচ্ছে হাউজিং লোন। এটা আমরা বুঝতে পারছি, যখন আপনি বাড়িঘর করবেন বা বাড়িঘর সংস্কার করছেন, তখন যে লোনটা আমরা প্রদান করি তার নাম হচ্ছে হাউজিং লোন। কার লোন এটা একটা বিশেষ ঋণ, এটা সবাই পায় না, যাদের অ্যাবিলিটি আছে এবং হয়তো বিজনেস ম্যাগনেট, অথবা দেখা যাচ্ছে যে ভালো একটা প্রতিষ্ঠান চাকরি করছে, তাদেরকে একটা নতুন গাড়ি কেনার জন্য ব্যাংক লোন দিয়ে থাকে। দেন নন ফান্ডেড। এটা ফান্ডেড ছিল, এবার নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস ধরন। ওকে, তো প্রথমে আমরা এটা জেনে গেলাম, একটা এলসি, লেটার অফ ক্রেডিট, এটা তো আমরা অলরেডি পড়ে ফেললাম। আর ব্যাংক গ্যারান্টিটা কিন্তু আপনার হচ্ছে যে এলসির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারপর আমরা একটু দেখি, ব্যাংক গ্যারান্টিটা হচ্ছে, ব্যাংক গ্যারান্টি হলো একটি প্রতিশ্রুতি, যা চুক্তির শর্ত পূরণ না করলে ব্যাংক ক্ষতি পরিশোধ করবে। এর সাথে বাণিজ্য করছেন, আপনি যখন, ওকে, সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, আমি আমার নেটটা দিচ্ছি স্যার, দেখি। আচ্ছা আচ্ছা। ও, এটা কি আমার নেটটা ওইখানে মানে কাজ করতেছে এরকম ব্যাপার? না 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 স্যার, আমার ওয়াইফাই থেকে আমি নিজস্ব নেটে আসছি। ও, ওয়াইফাইটা একটু মাঝে মাঝে। ইয়া করে, আচ্ছা আচ্ছা। না, ওটা সমস্যা নাই। 5-10 সেকেন্ড এরকম হয় অনেক সময়, আমার ক্ষেত্রেও পরে ঠিক হয়ে যায়। ওকে ওকে স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবং ভালো আলোচনা হচ্ছে, আমি খেয়াল করতেছি। ভালো আচ্ছা আলোচনা হচ্ছে। আচ্ছা, থ্যাংক কিছু ইউ কিছু স্যার। ক্ষেত্রে যেগুলো সহজ এরপর আমরা মনে হয়। তাহলে হুম। ব্যাংক গ্যারান্টিটা আমরা বুঝলাম, যেটা এলসির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এরপর পারফরম্যান্স বন্ড। পারফরম্যান্স বন্ড হলো ব্যাংক দ্বারা দেওয়া একটি গ্যারান্টি, যা নিশ্চিত করে যে ঋণ গ্রহীতা চুক্তি অনুযায়ী একটি প্রকল্প সম্পন্ন করবে। যেমন একটি কোম্পানি বড় একটি প্রকল্পের জন্য পারফরম্যান্স বন্ড প্রদান করে, সফলভাবে কাজ সম্পন্ন করার গ্যারান্টি দেয়। মানে একটা প্রকল্প করতে কিন্তু অনেক টাকা লাগে, তো সেই টাকাটা ম্যানেজ হবে কিভাবে, এই ম্যানেজেবলের মধ্যে একটা গ্যারান্টি, বা আমরা বলবো নন ফান্ডেড বলতে গ্যারান্টি বলবো, যে কাজটা হয়ে আসবে এরকম একটা, যদি ব্যাংক আপনাকে, একটা কন্ট্রাক্টরকে যদি সে গ্যারান্টি দেয়, আচ্ছা আপনি কাজ করেন, আপনি কাজ উঠায় নিয়ে আসেন, আপনার যে টাকা লাগবে আমরা আছি। ব্যাংক যখন একজন হয়ে যায়, যেমন একটা বলে না, যে সরকার যখন আপনার পক্ষ নিয়ে নেয়, হ্যাঁ, তাহলে তার আর মানে চিন্তা কিসের। একটা গান আছে যে শফি মন্ডলের, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হ্যাঁ, তো বিষয়টা এরকম, যে পারফরমেন্স বন্ডটা এরকম, যে একটা বড় কোম্পানি একটা বড় প্রকল্প হাতে নিয়েছে, সেখানে ব্যাংক আপনাকে গ্যারান্টি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আপনি কাজটা উঠায় নিয়ে আসেন, আমি দেখছি বিষয়টা। আপনাকে যদি কন্ট্রাক্টরকে যদি টাকা পরিশোধ না করে, বা ওই যারা কাজটা করছে তারা যদি টাকা পরিশোধ না করে, আমরা ব্যাংক আপনার ক্ষতিপূরণ বা টাকাটা পরিশোধ করবো, এটা আর কি।
দেন দেন হচ্ছে 4 নম্বর হচ্ছে ট্রেড ফাইন্যান্স। ট্রেড ফাইন্যান্সটা হচ্ছে ব্যাংকগুলো আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের সুবিধা দিতে ট্রেড ফাইন্যান্স সুবিধা প্রদান করে। তার মানে আমরা যখন দেশের বাইরে চলে যাচ্ছি তখন এলসি হচ্ছে এই এলসিটাকে কিন্তু আমরা ট্রেড ফাইন্যান্সও বলছে। তার মানে একই জিনিস, যে এক এক জায়গার কথা আর এক জায়গার, ওই যে এক এক দেশের গালি আরেক দেশের বুলি হয়ে গেছে, হ্যাঁ। মানে একই জিনিস দেশ অতিক্রম করে নাম হয়ে গেছে চেঞ্জ, তাই না? যে দেখেন যে দেশের মধ্যে আপনি যখন একটা পণ্য উৎপাদন করছেন, উৎপাদন করে সেটাকে যখন আপনি দেশের মধ্যে কেনা বেচা করছেন, এর উপর কিন্তু আপনাকে একটা শুল্ক দিতে হয়। এই শুল্কটার নাম হচ্ছে এক্সাইজ ডিউটি, মানে আবগারি শুল্ক। ওকে। কিন্তু একই জিনিস আপনি যখন দেশের মধ্যে তৈরি করে বাইরে বিক্রি করতে যাচ্ছেন, একই জিনিসের উপর যখন আবার শুল্ক দিচ্ছেন, এটা কিন্তু হয়ে যাচ্ছে, আমি যখন বিক্রি করব তখন হয়ে যাচ্ছে এক্সপোর্ট ডিউটি, মানে রপ্তানি শুল্ক, তাই না? তো এই যে এটাই আর কি, দেশের মধ্যে হলে এটা আহ, একরকম নাম, এটা যখন আন্তর্জাতিক বাণিজ্য হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা বলছি ট্রেড ফাইন্যান্স। ওকে। রিভলভিং ক্রেডিট, একটু আগে আমি যে ক্রেডিট লাইন বললাম, ক্রেডিট লাইনটাকে ওয়ান কাইন্ড অফ রিভলভিং ক্রেডিট বলা হচ্ছে। ওকে। তো রিভলভিং ক্রেডিট সুবিধায় ঋণগ্রহীতা নির্দিষ্ট সীমার মধ্যে পুনরায় ঋণ নিতে পারে, যেটা আমি অলরেডি বলেছি, যে আপনি হয়তো একটি ব্যবসা ঋণ পরিশোধের পর আবার ঋণ নেওয়ার জন্য রিভলভিং ক্রেডিট সুবিধা ব্যবহার করে, এবং আপনি যতটুকু ঋণ পরিশোধ করে আবার ঋণ নিচ্ছেন ততটুকুর জন্যই আপনাকে সুদ দিতে হবে। এটা আরো শুধু সুবিধা করে যদি বলি, ব্যাংকের সাথে হয়তো আপনার চুক্তি আছে, আপনার এবছর 10 লাখ টাকা ঋণ লাগবে। ওকে। 10 লক্ষ টাকা ঋণ লাগবে, এর মধ্যে আপনি এখন আজকের জন্য বা 15 দিনের জন্য 2 লাখ টাকা নিলেন, তাহলে 15 দিন পর আপনি 2 লাখ টাকা পরিশোধ করবেন। আপনি কি 10 লক্ষ টাকার উপর সুদ দিবেন না? যতটুকু টাকা আপনি নিলেন, ধার নিলেন ব্যাংকের কাছে 2 লাখ টাকা, অনলি 2 লক্ষ টাকার উপরে আপনি সুদ প্রদান করবেন। দ্যাট ইজ কল্ড রিভলভিং ক্রেডিট। ওকে, অথবা এই ক্রেডিট লাইন। ওকে। বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফাইড লোন, মানে বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি, এটাকে আমরা যদি বলি বিভিন্ন ক্রাইটেরিয়া, বিশেষ করে মেয়াদ, সময়, সময়ের উপর ডিপেন্ড করে ক্লাসিফাইড লোন করেছে বাংলাদেশ ব্যাংক। তো তার মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন, মানে এই ধরনের ঋণগুলো নিয়মিতভাবে সময় মতো পরিশোধ করা হয় এবং আর্থিক সমস্যা দেখা দেয় না। তার মানে এগুলো, মানে আপনাদের মতো ভালো ভালো শ্রেণীর মানুষ, ব্যাংকারদের কিন্তু একটা ক্রেডিবিলিটি আছে, হ্যাঁ। সমাজে আপনাদের একটা অবস্থান আছে, আপনাদেরকে সবাই বিশ্বাস করে, আপনারা একে অন্যের কথা কাউকে বলেন না, কার কত টাকা আছে এটা কাউকে যেমন জানান না, ঠিক আপনারা যেমন স্ট্যান্ডার্ড, এই লোনটাও সেই ধরনের স্ট্যান্ডার্ড লোন। এরপর আছে স্পেশাল মেনশন লোন, এটা এসএমএল বলা হয়। এই ঋণগুলো সময়মতো পরিশোধ না হলেও কোনো দেরি হয়নি। ধরেন যে তার দেওয়ার কথা 8 তারিখে, মানে তার ইএমআই আছে 8 তারিখে, সে 8 তারিখ হয়তো দিতে পারলো না, 10 তারিখ দিল, এরকম কিন্তু দিচ্ছে। সে সাময়িক সংকটে থাকলেও সে লোনটা পরিশোধ করছে। এটাকে বলবো আমরা স্পেশাল মেনশন লোন। দেন সাবস্ট্যান্ডার্ড লোন, তার মানে কি? সাবস্ট্যান্ডার্ড মানে কি? একটু খারাপ। এই ঋণগুলো 90 দিনের বেশি কিন্তু 180 দিনের কম সময়ের জন্য অপরিশোধিত থাকে। তার মানে এটাকে আপনার তাগাদা দিয়েও ঋণটা পরিশোধ হচ্ছে না। তাহলে 90 থেকে 180 দিনের মধ্যে যদি লোনটা পরিশোধ না করেন, এটাকে আপনি ক্লাসিফাইড করতে পারেন সাবস্ট্যান্ডার্ড লোন মানে। ওকে। তবে ডাউটফুল লোন, ডাউটফুল মানে ধরেন যে আপনি একটা জিনিস পাবেন না, একটা একটা মানুষকে 1 লাখ টাকা লোন দিয়েছেন, এর মধ্যে 10,000 টাকা পাবেন না, এটা কিন্তু আপনার একটা ক্ষতি, এই ধরনের লোন বলবো আমরা। তো এখানে একটু অন্যভাবে মেনশন করেছে যে এই ঋণগুলো 180 দিনের বেশি সময়ের জন্য অপরিশোধিত থাকে, পূর্ণ পুনরুদ্ধারের সম্ভাবনা অনিশ্চিত। তার মানে যেটা বললাম, 1 লক্ষ টাকা লোন দিয়েছেন, হয়তো 80,000 টাকা আপনাকে দিতে যাচ্ছে, তার মানে আপনি আর ওই 20,000 টাকা পাবেন না। এই যে 20,000 টাকা পেলেন না, এই জন্য আপনাকে একটা প্রভিশন রাখতে হবে, না হলে তো ব্যাংক লসে যাবে, তাই না? আপনার যে নেট ইনকাম হচ্ছে, ইনকামের এগেনস্টে আপনাকে 20,000 টাকা প্রভিশন, মানে সঞ্চিতি হিসেবে রাখতে হবে, এই যে ভবিষ্যৎ যে আপনার লস হবে, এই লসটাকে রিকভার করার জন্য। ওকে। 5 নম্বর বলছে লোন লস। এই ঋণগুলো 300, মানে 1 বছরের বেশি সময় ধরে যদি অপরিশোধিত থাকে, তাহলে ধরে নেওয়া হবে এই ঋণগুলো আর ঋণের টাকাগুলো আর পাওয়া যাবে না। যেমন উদাহরণ দিয়েছে, একটি ঋণ যার 1 বছরের বেশি সময় হয়ে গেছে, পরিশোধ না করে আর কোনো সম্পদ নেই এবং পরিশোধ করার মতো তার কোনো আর সম্পদ নাই, এই লোনগুলোকে আমরা বলবো লোন লস ক্লাসিফাইড লোন। ওকে।
আপনারা কি ধৈর্য ধরে আছেন নাকি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা এবার মজার একটা বিষয় আলোচনা করব। নামটা হচ্ছে সিন্ডিকেট ফাইন্যান্সিং কি। এই সিন্ডিকেট আবার এমন ভাবে না যে যে এই সিন্ডিকেট ব্যাংকেও কিছু সিন্ডিকেট আছে। আচ্ছা, বুকসে যদি না থাকে আমরা স্লাইডে অবশ্যই এটা পাচ্ছি। স্লাইড থেকেও যতটুকু আমরা আলোচনা করেছি স্লাইডে, ইনশাল্লাহ স্লাইড তো আপনাদেরকে শেয়ার করা হবে। স্লাইড থেকে আপনারা এটার যথার্থ উত্তর করতে পারবেন বলে আশা করছি, এবং এটা আপনার ব্যাংকের জন্য অবশ্যই লাগবে। কারণ ওই যে দেখবেন যখন আপনার জিবি থেকে ইনভেস্টমেন্টে চলে যাবেন, তখন আপনাকে ওই যে বলবে যে ক্লাসিফাইড লোনগুলো করো। এখন ম্যানেজার সাহেব বলছেন যে ক্লাসিফাইড করে নিয়ে আসেন, তা আপনি তো ক্লাসিফাইড কি বুঝছেন না। ওই যে সময়ের ভিত্তিতে, তার ক্যাপাসিটির ভিত্তিতে লোনগুলোকে আপনার স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে লস লোন, ডাউটফুল লোন, এইভাবে আপনি ক্লাসিফাইড করবেন। দেখবেন যে ম্যানেজার ভাবে যে না, আমার ব্যাংকারটা বুঝে জিনিস। হ্যাঁ, অবশ্যই। সিন্ডিকেট ফাইন্যান্সিংটা হচ্ছে এরকম যে আপনি ধরেন একটা অনেক বড় একটা প্রকল্প করতে চান। হ্যাঁ, আহ, ধরেন যে পদ্মা সেতু করতে চান। আর পদ্মা সেতু করতে গেলে যেটা হবে, আপনার তো প্রচুর টাকা দরকার হবে। তো এখন যদি বলেন যে মার্কেন্টাইল ব্যাংকে যদি বলেন আচ্ছা আপনি এই পদ্মা সেতুতে 20,000 কোটি টাকা লাগবে, আপনি পুরোটাই দিয়ে দেন। অথবা আরো ধরেন যে 500 মিলিয়ন টাকা লাগবে, ধরেন এরকম। তো 500 মিলিয়ন টাকা যদি একটা ব্যাংক দেয়, আমার তো মনে হয় অর্থ কিছু থাকার কথা না। আর এবং এটা যদি লস প্রজেক্ট হয়ে যায়, তাহলে ওই ব্যাংক এটা কাভার করতে পারবে না, সে দিওলিয়া হয়ে যাবে। এই জন্য সিন্ডিকেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে হয় যে অন্তত 500 মিলিয়ন যদি হয়, 5টা ব্যাংক মিলে এই লোনটা দিবে আপনাকে। হ্যাঁ, এই যে পদ্মা সেতু সরকারকে হয়তো লোন দিচ্ছে, 5টা ব্যাংকের মধ্যে একটা মোড়ল থাকবে। ধরেন যে ঢাকা ব্যাংকে মোড়ল হিসেবে মানলো, ঢাকা ব্যাংক সব ডিলিং করবে। ঢাকা ব্যাংক তার মতো করে আরো 4টা ব্যাংকের সাথে কথা বলবে যে প্রত্যেকে আপনার 100 মিলিয়ন করে আমাকে টাকা দেন, আমরা এটা সরকারকে লোন হিসেবে দিচ্ছি। সরকার তখন, সরকারের সুবিধা যে লোন ডিলিং করছে ঢাকা ব্যাংক, তার জন্য সুবিধা। কারণ সরকার যে 5টা ব্যাংক থেকে যদি লোন নেয়, তাহলে 5 ব্যাংকের কাছে যেতে হবে। এটা একটা মানে সময়, টাইম কনজিউমিং, তারপরে হচ্ছে কস্টও বেশি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা লোনের আবার হচ্ছে যে আপনার প্রসেসিং ফি, এই ফি সেই ফি থাকে আর কি। হ্যাঁ, তো এটা একটু কঠিন। এর জন্য বড় ধরনের প্রকল্পে যখন একের অধিক ব্যাংক মিলে একটি জায়গায় যখন বিনিয়োগ করে, সেটাকে আমরা বলবো সিন্ডিকেট ফাইন্যান্সিং। দেখি উত্তর কি বলছেন। উত্তর তাই বলছে, সিন্ডিকেট ফাইন্যান্সিং হলো একটি ঋণ যা একাধিক ঋণদাতা, ওই যে বললাম একাধিক ব্যাংক থাকবে, সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটি ঋণ গ্রহীতাকে প্রদান করে। যেমন সরকার তো একটা একজনকে ঋণ প্রদান করলো। এটি বড় ঋণগুলির জন্য ব্যবহৃত হয়, যা একক ঋণদাতার জন্য খুব ঝুঁকিপূর্ণ বা খুব বড় হতে পারে। এই ঋণটি একটি প্রধান ব্যাংক দ্বারা কাঠামোবদ্ধ করা হয়। যেমন এই যে ঢাকা ব্যাংকে আমি মডেল বানালাম, ঢাকা ব্যাংক মাঝখানে থাকবে, সামনে থেকে লিড করবে, যা ঋণ গ্রহীতা এবং ঋণদাতাদের মধ্যে যোগাযোগ দায়িত্ব পালন করে এবং ঋণের শর্তাবলী নিশ্চিত করে। প্রতিটি ঋণদাতা ঋণের একটি অংশ ভাগ করে নেয় এবং সেই অনুযায়ী সুদের অংশ পায়। তাহলে যে প্রতি ব্যাংক যদি 100 মিলিয়ন করে ঋণ দেয়, এরপর যে সুদ আসবে বা ইনস্টলমেন্ট আসবে, এই ইনস্টলমেন্টের টাকা তারা ওই প্রতিটা ব্যাংক যে যেভাবে ক্যাপিটাল দিয়েছে, ঋণ দিয়েছে, সেভাবে তারা ভাগ করে নেবে। ওকে, কিভাবে কাজ করে আমি অলরেডি বললাম যে একজন লিড অ্যারেঞ্জার ঢাকা ব্যাংক থাকবে। ওকে, সিন্ডিকেট গঠন, ঢাকা ব্যাংকই তখন কি করবে, আরো 4টা ব্যাংকে নিয়ে মোট 5টা ব্যাংক মিলে তারা একটা সিন্ডিকেট গঠন করলো। দেন ঋণের বন্টন, কে কতটুকু, কে কত লক্ষ টাকা বা কে কত মিলিয়ন লোন দিচ্ছে, এটা এটা তারা এনশিওর করবে। দেন পরিশোধ এবং সুদ। পরিশোধ মানে কি, দেখেন যে প্রতিটা ইনস্টলমেন্ট আসতেছে, এর মধ্যে সুদ কতটুকু আর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কতটুকু, সেটা যে যেভাবে ঋণ দিয়েছিল সে ব্যাংকে সেভাবে পরিশোধ করা। আমার বক্তব্যগুলো বইয়ের সাথে হুবহু না মিললেও আমি চাই যে বইয়ের বাইরে গিয়ে প্র্যাকটিক্যালি আমি একটু আলোচনা করতে চেয়েছি। আহ, যখন আপনারা পড়বেন, আশা করি আমার কথাগুলো একটু মিলাই যদি নেন। ক্লাসটা তো আপনাদের ডাউনলোড করাই থাকবে, আপনি শুধু একটু দেখেন, যদি পড়াটা মিলাই নেন, আশা করি দীর্ঘমেয়াদী আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ। না না, গোলাম রাব্বানি স্যার, আপনি ওই যে মানে উদাহরণ আচ্ছা, দিচ্ছেন, এটা ভালো। হ্যাঁ, উদাহরণ দিলে ওরা ওই জিনিসটা বুঝতে পারবে। উদাহরণ দিয়ে তারপর ওই এক লাইন এক লাইন করে বলে যাবেন, তাহলেই ওদের জি জি জন্য বরং জি ওইটা সুবিধা হবে। ভালো, এটা একটা জি, ভালো করছেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখন সিন্ডিকেটেড অর্থায়নের সুবিধা কি কি আমি অলরেডি কিন্তু এটা ডিসকাস করে ফেললাম। দেখেন, শুধু মিলাই নেন।
যেমন ঝুঁকি ভাগাভাগি, ওকে। তার মানে এই যে একটা ব্যাংক যদি 500 মিলিয়ন সরকারকে দেয়, যদি কোনো লস হয় তাহলে তো ঝুঁকিটা তো ওই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। সো আপনি যখন 5টা ব্যাংক মিলে যখন আপনি এই লোনটা দিচ্ছেন, সেখানে কিন্তু ঝুঁকি একজনের কাছ থেকে গিয়ে 5 জনের মধ্যে ঝুঁকিটা বন্টন হয়ে গেল। সো এটা একটা সুবিধা। বড় ঋণের পরিমাণও যে একবার এতগুলো ঋণ সে দিতে পারবে না। যদি একটা প্রতিষ্ঠানকে সে যদি 500 মিলিয়ন একটা ব্যাংক দেয়, তাহলে আর ব্রাঞ্চ গুলো তো লোন দিতে পারবে না, ক্যাপাসিটি থাকবে না। সো বড় ঋণের পরিমাণ এটা একটা সুবিধা। যে আপনি ধরেন যে 5 জন মিলে আহ একটা বড় ঋণ দিলেন, সো আপনার ব্রাঞ্চ গুলো বেঁচে গেল, অন্য ব্রাঞ্চ গুলো বেঁচে গেল। ব্যাংকগুলির বৈচিত্র্য, এটা বলছে এটি ব্যাংকগুলিকে তাদের ঋণ পোর্টফোলিও বৈচিত্র্য করার সুযোগ দেয়, বিভিন্ন ধরনের ঋণে অংশগ্রহণ করে। যেমন দেখেন যে যখন একটা ব্যাংক ওই যে বড় ধরনের সিন্ডিকেটেড ফাইন্যান্সিং করলো, তারপর ব্রিজ ফাইন্যান্সিং করলো, পার্সোনাল লোন দিল, হোম লোন দিল, হাউস লোন দিল, এই যে পোর্টফোলিও মানে হচ্ছে আপনার সুবিন্যস্ত করা, মানে একের অধিক। আপনার ব্যাংকের ধরেন যে 500 টাকা আছে, 500 টাকাকে আপনি ধরেন যে একটা সিন্ডিকেট ফাইন্যান্সিং এর মধ্যে দিলেন না, এর মধ্যে 100 টাকা দিলেন বা 200 টাকা দিলেন সিন্ডিকেটে, 100 টাকা দিলেন ব্রিজ ফাইন্যান্সিং এ, 100 টাকা দিলেন হোম লোনে, 100 টাকা দিলেন কার লোনে। এই যে আপনার দেখেন পোর্টফোলিও যখন বাড়াচ্ছেন, আপনার বৈচিত্র্য যখন আসতেছে, তার মানে আপনি দেশের খুব খারাপ অবস্থা আসলেও সবগুলো অবস্থাতে আপনি কিন্তু মার খাবেন না, কোনো না কোনো জায়গাতে আপনি মানে আর্নিংস করবেন। এটাই হলো পোর্টফোলিওর হচ্ছে বৈচিত্র্য, এবং সিন্ডিকেট ফাইন্যান্সিং এরও একটা সুবিধার মধ্যে আমরা আওতাভুক্ত করতে পারি। ঋণ গ্রহীতার জন্য সহজ, যে বললাম এক জায়গা থেকে সে ঋণটা নিতে পারছে, 5 জায়গায় যেতে হচ্ছে না। প্রশাসনিক খরচ ভাগ করো, ওই যে বললাম প্রসেসিং ফি যেটা আছে না, এই জিনিসগুলো যখন আপনি সিন্ডিকেট ফাইন্যান্সিং এ নিচ্ছেন, তখন আপনার জন্য এই প্রশাসনিক খরচগুলো ভাগ হয়ে যাচ্ছে এবং আপনার জন্য কম হচ্ছে। ঋণের শর্তে নমনীয়তা, সিন্ডিকেটেড ঋণগুলো সুদের হার এবং পরিশোধের সময়সূচি সহ সহজ শর্তে নমনীয়তা প্রদান করে। দেখেন যে হয়তো আপনার সরকার বলছে আমাকে 5 বছর বাড়াই দেন, তো আপনারা বাড়াই দিলেন। এই বিষয় আর কি, এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে সহায়তা করবে বলে আমি মনে করি। এটা সিন্ডিকেটেড অর্থায়নের সুবিধা। এবং এইবার দেখেন আপনাদের ব্রাঞ্চে এটা খুব খুব হয়, এই ফাইন্যান্সিংটা, এটাকে আমরা যেমন বলি কটেজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, হ্যাঁ, এসএমই যেটা বলি আর কি, হ্যাঁ। তো সেটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য কুটির, ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, হ্যাঁ, এই অর্থায়নের গুরুত্ব বর্ণনা করো। আমাদের দেশের যে জনগণ, এনাদের তো বেশিরভাগ মানুষ হচ্ছে যে আহ আমি বলবো একজনের সাথে আরেকজন আইসোলেটেড, তারা নিজেরাই কিছু করতে চায়। আমাদের এই একমাত্র দেশ, পৃথিবীতে আমরা এটা পড়ি জানি যে বেশিরভাগ জায়গাতে এক মালিকানা ব্যবসায় গড়ে উঠতে চায়, কারণ সে নিজেকে বড় মনে করে যে আমি একাই করবো, আরেকজনকে সাথে নিব কেন। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু ওই যে এই এসএমইটা মানে উৎপত্তি হয়েছে, যে মানুষ চায় না ঠিক আছে আমি নিজেই একটা কিছু করি, আমি কোথায় চাকরি করব বা আমি কাকে নিব, আমি এক মালিকানা ব্যবসা করব। তখন এসএমইটা আসছে। তো এসএমইতে আরেকটু মানে এক মালিকানার চাইতে একটু উপরে, এক ধাপ উপরে, যেমন হলো এটা ক্ষুদ্র মাঝারি একটা প্রতিষ্ঠান যদি দিতে চান, তাহলে মালিক হয়তো আপনি একা থাকলেন, কিন্তু আপনার কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যেমন দেখেন আহ বলছে চাকরির সৃষ্টি, তাহলে সিএমএসএমই গুলি কর্মসংস্থানের বড় উৎস হিসেবে কাজ করে এবং বিভিন্ন খাতে চাকরি তৈরি করে। আর দারিদ্র হ্রাস, তো চাকরি তৈরি হলে তো আমরা জানি যে একটা ফ্যামিলি বেঁচে যায়, তার আয় উপার্জন বাড়ে এবং দারিদ্র হ্রাস হয়, অর্থনৈতিক বৈচিত্র্য আসে। ঠিক আছে, যেমন এই সিএমএসএমই গুলো ছোট শিল্প এবং স্থানীয় ব্যবসাগুলোর মাধ্যমে অর্থনীতির বৈচিত্র্য সাধন করে, তাই না? যে একটা দেশে ধরেন যে শুধুমাত্র বড় বড় প্রতিষ্ঠানই আছে, তাহলে তারাও ঋণ সরকারকে হচ্ছে কর দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। এর পাশাপাশি যদি গ্রাম পর্যায়ে, এবং এগুলো হয় শহর কেন্দ্রিক, যেমন সাভারে, আশুলিয়াতে, ঢাকাতে, চট্টগ্রাম, এগুলোতে, কিন্তু ক্ষুদ্র মাঝারি কিন্তু দেখবেন শহরে হচ্ছে না, এটা গ্রামের দিকেই হচ্ছে। তাহলে গ্রামের দিকেও একটা অর্থনৈতিক বৈচিত্র্য, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এই এসএমইর জন্য। এগুলো উদ্যোক্তা উৎসাহিতকরণ, দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিং এর উদ্যোক্তার উৎসাহিত করে যাতে তারা নিজেদের ব্যবসা শুরু এবং উন্নত করতে পারে। আপনাদের ব্যাংকগুলোতে এই সিএমএসএমই থাকার কারণে অনেকেই সহজেই ঋণ পায় এবং সহজে একটা উদ্যোগ গ্রহণ করে নিজে একজন উদ্যোক্তা হতে পারে।
এরপর আঞ্চলিক উন্নয়ন, ওই যে আমরা যে বললাম যে স্থানীয় বৈচিত্র্য, হ্যাঁ, তার সাথে কিন্তু আঞ্চলিক উন্নয়ন হচ্ছে, তার মানে আপনি একটা অঞ্চলের উন্নয়নে ভূমিকা পালন করছেন। দেন আছে নবীন উদ্ভাবনা, সিএমই এসএমই ফাইন্যান্সিং ছোট ব্যবসাগুলিকে নতুন পণ্য এবং সেবা উন্নয়নের জন্য উদ্ভাবনী চিন্তা করতে সাহায্য করে। কারণ আপনার কাছে টাকা নাই, মাথায় অজস্র চিন্তা আছে, এই চিন্তা কাজে লাগবে না। কিন্তু আপনার যখন চিন্তা আছে এটাকে অ্যাক্সেলারেট করতে, আপলিফট করতে, ধরেন আপনাকে ব্যাংকের এই সিএমএ যে ইয়েটা আছে আর কি, অঙ্গ সংগঠন বলবো না, বা প্রোডাক্টটা আছে, এটা আমাকে যদি আপলিফট করে যে না, আমি একটা, আমার চিন্তা আছে ব্যবসায় খাটাতে পারি, তো এর জন্য আমাকে ঋণ কে দিবে, অমুক ব্যাংক দিবে, তাহলে আমি কিন্তু নবীন উদ্ভাবনা নিয়ে আসবো এবং হয়তো নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা আমি করবো। এটা এইভাবে মানুষ চিন্তা করা। হ্যাঁ। এবার সবচেয়ে আলোচিত, বহুল আলোচিত, এটা আপনাদের নিয়ে প্রশ্ন, হ্যাঁ, আপনারা যারা ব্যাংকার আছেন, ব্যাংকার বলতে আপনি কি বোঝেন? ব্যাংকিং এ ব্যাংকিং এর বৈশিষ্ট্য গুলো কি কি? তো ব্যাংকার কারা? যারা ব্যাংকে, হু আর ডুইং এ জব ইন আ ব্যাংক, দে আর কল্ড ব্যাংকার। এটাই আমরা জানি, তাই না? আপনারা যারা ব্যাংকে চাকরি করছেন আপনারা তো ব্যাংকার, আমরা তো না, আমরা এক্স ব্যাংকার। তো ব্যাংকার হলো একটা পেশাদার ব্যক্তি যে ব্যাংকে কাজ করেন এবং বিভিন্ন আর্থিক সেবা প্রদান করেন, যেমন জমা গ্রহণ, ঋণ গ্রহণ, আর্থিক পরামর্শ প্রদান, এই কাজগুলো তারা করে। যেমন হলো ব্যাংকিং বৈশিষ্ট্য বললাম, জমা গ্রহণ, ঋণ প্রদান, টাকা স্থানান্তরের সেবা, যেমন অনেকে আপনার হচ্ছে আরটিজিএস করতে চায়, এনপিপিএস করতে চায়। এনপিপিএস যদি আমরা এখন নিজেরাই করতে পারি ফোনে, অনলাইন ব্যাংকিং বা রেমিটেন্সের কাজটা কিন্তু ব্যাংকে করেন, আপনারা এটা করেন, এবং আমরা উপকৃত হই। আর্থিক পরামর্শ সেবা, দেখা যাচ্ছে যে আমি একজন আমার এক্স ব্যাংকারকে বলছি, বন্ধুকে বলছি, আচ্ছা আমি তো 10 লক্ষ টাকা নিতে যাচ্ছি, কোন ব্যাংক থেকে নেওয়া যেতে পারে, কোন শর্ত নেওয়া যেতে পারে, এই ধরনের আপনার আর্থিক পরামর্শ দিয়ে থাকেন। টাকা নিরাপত্তা, এই যে আপনাদের লকার টকার থাকে, আমরা যে সঞ্চয়পত্র রাখি, এইভাবে আপনারা টাকা নিরাপত্তা দেন। এবং ডেবিট ক্রেডিট কার্ড ইস্যু করে কিন্তু ব্যাংক, হ্যাঁ, এই আর কি। একেবারে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা আপনারা একবার দেখেই, আপনারা যে কাজগুলো করছেন প্র্যাকটিক্যালি, সেগুলো আমরা এটাকে থিওরিটিক্যালি রূপ দিয়েছি, আমাদের কিছু না। দেন গ্রাহক বলতে তুমি কি বুঝো? গ্রাহক গঠনের জন্য কোন কোন প্রয়োজনীয়তা পূরণ করতে, গ্রাহক মানে কাস্টমার, আমরা মার্কেটিং এর ভাষা বলি কাস্টমার ইজ দ্য কিং অফ মার্কেট। কাস্টমারই কিন্তু একটা মার্কেট বা বাজারের কিন্তু রাজা। আবার আম, দেখা যাচ্ছে যে কাস্টমারদের সাথে খারাপ বিহেভ করা যাবে না, যতদূর সম্ভব আমাদের স্ট্যামিনা তাদের পেছনে খরচ করতে হবে, যাতে করে তারা উদ্ধত আচরণ না করে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেবা দেয়। এটা একজন সফল ব্যাংকারের বৈশিষ্ট্য হওয়া উচিত, হ্যাঁ। গ্রাহক হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ব্যাংক বা ব্যবসা থেকে সেবা গ্রহণ করে বা পণ্য কিনে, এগুলো আমরা জানি, হ্যাঁ। সে ব্যাংকে আসে কেন? ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দেয়, ঋণ নেয়, এই কাজগুলো সে করতে হবে। তো গ্রাহকদের কি কি শর্ত পূরণ করতে হবে? যেমন প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবেন, এটা আমার মনে হয় না বলার কিছু আছে। অ্যাকাউন্ট খুলবেন, ব্যক্তিগত তথ্য প্রদান আপনারা চাইবেন, অবশ্যই তার এনআইডি চাইবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে তার ছবি চাইবেন, এই জিনিস এবং নিয়ে নিবেন, হ্যাঁ। দেন কেওয়াইসি, নো ইউর কাস্টমার, হ্যাঁ। এটাকে আপনি জানার জন্য তার সাথে সিটিং দিবেন, তার তথ্যগুলো নিবেন, তাকে জানবেন এক কথায়, হ্যাঁ। সে যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো আপনি নিজে নিজে জিজ্ঞেস করবেন, আচ্ছা আচ্ছা আপনি বলেন তো আপনার বাবার নাম কি। আপনি তার এনআইডি নিয়েছেন, নিয়ে তারপর জিজ্ঞেস করছেন, তাহলে হয়তো যাচাই করা যাবে যে আসলে সত্য বলছে নাকি মিথ্যা বলছে, বা তার জন্মসালটা আপনি জিজ্ঞেস করলেন, এভাবে। তারপর টাকা জমা দেয়া, এটা তার গ্রাহকের কাজ। গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হবে বা ব্যালেন্স রাখতে হবে, এটা তার কাজ। ব্যাংকের শর্তাবলী মেনে চলা, গ্রাহককে ব্যাংকের শর্তাবলী মেনে চলতে হবে, যার মধ্যে ফি, ওই যে বাৎসরিক আপনারা 6 মাস অন্তর যে ফি কেটে নেন, সেটা তাকে জানাতে হবে, অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য নীতি অন্তর্ভুক্ত থাকে। ওকে, আমরা মোটামুটি ক্লাসের অর্ধেকের বেশি শেষ করে ফেলছি, আর অল্প প্রশ্ন আছে। আসলে একটানা 25-30 মিনিট আপনারা যদি ক্লাস করেন, মনে করেন যে স্যার কি বলছে, আসলে আমাদের মধ্যে কিছুই আসে না, হ্যাঁ। তবে এর জন্য মনে হয় যে একটু সময় আপনাদের ব্রেক দিতে পারলে হয়তো, কিন্তু আসলে সে সুযোগ নাই, এটা সামনাসামনি না, এটা অনলাইন, হ্যাঁ।
তো দেখি আমরা ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক শ্রেণী বিভাগ ব্যাখ্যা করি। এবং এই প্রশ্নটা ভাইটাল ইম্পর্টেন্ট, দেখেন 97, 98 এবং পঞ্চম বিবৃতি আসছে, মাঝখানে ষষ্ঠতে আসে নাই। হ্যাঁ, সপ্তমে আসতে পারে। তো এটা একটা খুব ভাইরাল একটা প্রশ্ন। ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সাধারণ সম্পর্কগুলো দেখেন, বলছে এজেন্ট এবং প্রিন্সিপাল। ব্যাংক এখানে, আমি সহজভাবে বলি, ব্যাংক এখানে এজেন্ট হিসেবে কাজ করবে এবং কাস্টমার হবে আপনার এখানে প্রিন্সিপাল। ঠিক আছে, তার মানে আপনি প্রিন্সিপালের হয়ে এজেন্ট হিসেবে কাজ করবেন। ওকে। ঋণ গ্রহীতা এবং ঋণদাতা, ঋণ গ্রহীতা হবে এখানে কে? কাস্টমার। ঋণদাতা ব্যাংক। ওকে, ব্যাংকার। জামিনদাতা এবং জামিন গ্রহীতা, জামিনদাতা এখানে হচ্ছে গ্রাহক, যিনি মূল্যবান জিনিস বা সম্পদ ব্যাংকের লকারে রাখবে। আর জামিন গ্রহীতা মানে এটা গ্রহণ করছে ব্যাংকার, তো ব্যাংকার এখানে জামিন গ্রহীতা। ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি, এইটা কিন্তু একটু আলাদা। ট্রাস্টি হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যাংক হয় ট্রাস্টি, মানে একজন ব্যাংক আরেকজনের হয়ে কাজ করে, অর্থাৎ গ্রাহকের পক্ষে টাকা বা সম্পদ সংরক্ষণ ও পরিচালনা করে থাকে, এটাকে ট্রাস্টি বলা হচ্ছে। আর গ্রাহক হয় বেনিফিশিয়ারি, মানে এটার যে মূল সুবিধা হয় কি হচ্ছে ওই গ্রাহক। হ্যাঁ, একজন অনেক অনেক ভদ্রলোক, তার অনেক টাকা পয়সা আছে, সেটা ট্রাস্টি ব্যাংকের কাছে দিয়ে দিল যে আমার এই প্রতিষ্ঠানটা তোমরা পরিচালনা করবা। ঠিক আছে, তো দেখা যাচ্ছে ব্যাংক হলো ট্রাস্টি আর ওই ব্যক্তি হলো বেনিফিশিয়ারি। ব্যাংক ও গ্রাহকের বিশেষ সম্পর্ক, চেক সম্মান করে দায়িত্ব। গ্রাহকের অ্যাকাউন্টে টাকা থাকলে ব্যাংক তার লেখা চেক পরিশোধ করবে। ওকে। চেক ডিওনার কি? ধরেন চেকের মধ্যে সে আহ দাগ ভরেছে, কাটাকাটি করেছে, ইনিশিয়াল দেয় নাই, সেই চেক গুলো আপনারা ডিওনার করেন না। যারা আপনার কাছে বা যে 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 সেকশনে কাজ করেন আপনারা এটা জানেন যে চেক সম্মান করার দায়িত্ব ব্যাংকারে, সেটা যদি চেকটা স্মুথ হয়। লেনের অধিকার, লেনটা হচ্ছে গ্রাহক ঋণ পরিশোধ না করলে, ওকে, ব্যাংক তার সম্পদ আটকে রাখতে পারে যতক্ষণ না ঋণ পরিশোধ হয়। দেখা যাচ্ছে যে যেমন আমি একটা ব্যাংক থেকে নাম না বলে ঋণ নিয়েছিলাম। কি করতো, যে আমার 8 তারিখে ছিল ইএমআই, 8 তারিখে তারা 6 তারিখেই, শুক্রবার যদি মাঝখানে পড়ে তো আরো আগেই, হ্যাঁ, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা আগে কিন্তু কেটে রাখতো, লেনে নিয়ে নিত। হ্যাঁ, নিয়ে যখন পরিশোধ হয়ে গেল, ওকে, তখন আমাকে ছেড়ে দিল, দেখ ঠিক আছে ঋণটা পরিশোধ। গোপনীয়তা রক্ষা, ঠিক আছে, যে একজন গ্রাহকের কত টাকা আছে না আছে এগুলো কিন্তু আইনগত, মানে সরকার যদি না চায় সেক্ষেত্রে তারা গোপন রাখে। যে আমি আগে বলেছি আপনাদেরকে মানুষ বিশ্বাসযোগ্য বলে মানে আর কি। হ্যাঁ, সেটকের অধিকার, সেটকটা হচ্ছে একটা সাথে একটা সমন্বয় করা। ঠিক আছে, একজন গ্রাহকের 2টা বা 3টা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টে ঋণ নেওয়া আছে, তাহলে সে ঋণটা পরিশোধ করতে পারছে না, তার যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আপনি ঋণটা পরিশোধ করে নেন, দ্যাট ইজ সেট অফ। বিবৃতি প্রদানের দায়িত্ব, গ্রাহক চাইলে ব্যাংক থেকে অ্যাকাউন্টে বিবৃতি দিতে বাধ্য, যে স্টেটমেন্ট যেটা আমরা নিই 6 মাস অন্তর, যেমন জুন ক্লোজিং এ নেওয়া হয় এবং ডিসেম্বর ক্লোজিং এ যে আমরা স্টেটমেন্ট প্রদান করি, তো এটাও গ্রাহক চাইলে এবং যখন চাইবে তখন দিব আমরা। তাদের থেকে একটা নির্দিষ্ট ফি নিয়ে দিতে পারি। আর এমনি এমনিতেও আমরা দিব হচ্ছে ব্যাংক ক্লোজিং এর সময়। দেন ঋণ পরিকল্পনা বলতে আপনি কি বোঝেন? ঋণ এখন আপনি ধরেন ভাবনা না করে যদি ঋণ ঋণ প্রদান করে থাকেন, তাহলে যে ঋণ নেবে সেও চিন্তা ভাবনা না করে বিদেশ পালিয়ে যাবে। যেমন দেখেন, ক্রেডিট পরিকল্পনা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ব্যাংক নির্ধারণ করে কতটুকু ক্রেডিট গ্রাহকদের প্রদান করবে, যা ঋণ ডিফল্টের ঝুঁকি এবং ব্যবসার সম্প্রসারণের প্রয়োজনের মধ্যে ভারসাম্য রাখে। ওকে, মানে আমি আসলে কতটুকু তাকে দিব, সে যদি ডিফল্ট হয়ে চলে যায় তাহলে তো আমার তো অবস্থা খারাপ। এতে ঋণ প্রদান সম্পর্কিত নীতি এবং নির্দেশিকা তৈরি করা হয়, ঋণের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয় এবং অর্থনৈতিক অবস্থা দেখতে কৌশলগুলি সমন্বয় করা। তার মানে আপনি একজনকে টাকা দিবেন, কত টাকা দিবেন, আপনার আইনে কতটা সেটা চাইবে বেশি, যে গ্রাহক সে বলবে আমাকে 10 লাখ দেন, কিন্তু আপনাকে দেখতে হবে না আমি যদি তাকে 10 লাখ টাকা দিব, এখানে সেই টাকাটা পরিশোধ করতে পারবে কিনা, তার ক্যাপাসিটি আছে কিনা, এই জিনিসগুলো, বা তাকে 10 লক্ষ টাকা দেওয়াটা কতটা ঝুঁকি, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তাহলে ব্যাংকের জন্য ক্রেডিট পরিকল্পনা গুরুত্ব, ঝুঁকি ব্যবস্থাপনা, আমাকে দেখতে হবে কতটুকু ঝুঁকি হবে এটা। আমি তাকে যদি ঋণ দিই তাহলে সে আমাকে ঝুঁকির মধ্যে কতটুকু ফেলাবে সেটা আমি দেখবো। উন্নত মুনাফা, সবসময় ব্যাংক চাইবে
যেখানে আমি ইনভেস্ট করব, ঋণ দিব, লোন দিব, সেখান থেকে যেন সর্বোচ্চ মুনাফা আসে এটা সে নিশ্চিত করবে। অর্থনৈতিক বৃদ্ধির সহায়তা, তাহলে উন্নত মুনাফা যদি হয় তাহলে আমার ব্যাংকের অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়তাও হবে আশা করছি। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আপনি যখন ধরেন যে ঋণ প্রদানের পরিমাণ নিয়ন্ত্রণ করে ব্যাংকটি উচ্চ ঝুঁকি ঋণের যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে। যে আমার যেখানে উচ্চ ঝুঁকি সেখানে আমি ঋণ দেবো না, যেখানে মিডিয়াম ঝুঁকি আছে সেখানে ঋণ দেবো, তাহলে সেটাতে আমার বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে। নিয়ন্ত্রক সম্মতি, এই জিনিসটা হচ্ছে কি, ব্যাংকে নিয়মিত কর্তৃপক্ষের নির্ধারিত বিধিবিধান মেনে চলতে সহায়তা করে। লাগাতে কি বলছি, যেমন বিভিন্ন খাতে ঋণ প্রদানের পরিমাণ ও প্রকার সম্পর্কিত নিয়মাবলী থাকে। তার মানে এটা ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, দেন আরেকটা আছে কার্যকর ক্রেডিট পরিচালনার জন্য বিবেচ্য বিষয়। তার মানে আপনি একজনকে ধরে নিচ্ছেন একটা ঋণ দিবেন, তাহলে তার কি আপনি বিষয়গুলো আপনি দেখবেন, আর্থিক অবস্থা, তাহলে তার আর্থিক অবস্থা অবশ্যই ভালো হতে হবে। দুই নম্বরে বলতে ঋণ গ্রহীতার যোগ্যতা, ঋণ প্রদান করার আগে ঋণ গ্রহীতার আর্থিক স্থিতিশীলতা দেখে নিতে হবে। তাহলে পুরো ইতিহাস আপনি মূল্যায়ন করলেন যে সে আসলে আগে ঋণ নিয়েছে কিনা, নিলে ঠিক মতো পরিশোধ করেছে কিনা, এই জিনিসটা দেখা। সুদের হার, ব্যাংকগুলিকে সুদের হার পরিবর্তনের জন্য পরিকল্পনা করতে হবে, কারণ এটি ঋণ পরিশোধ এবং ব্যাংকের মুনাফাকে সরাসরি প্রভাবিত করে। এই সুদের হারের বিষয়টা আপনি দেখবেন। ঝুঁকি গ্রহণের মানসিকতা, ব্যাংকটি নির্ধারণ করবে কতটুকু ঝুঁকি গ্রহণ করতে পারে যখন গ্রাহক বা ব্যবসা ঋণ দেওয়া হবে। তার মানে আমি এই একটা বুঝতেছি, একজন পার্টি আসছে, সে 5 কোটি টাকা ঋণ নিবে, তাকে দেওয়া যেতে পারে, তার কোলাটারাল হিসেবে হয়তো 5-6 কোটি টাকা আছে, কিন্তু তাও তারপরে সে হয়তো দিবে কিনা আপনার কিন্তু একটা ঝুঁকি থেকেই থাকে। তখন এই বিষয়গুলো আপনি ক্লোজলি হ্যান্ডেল করবে। নিয়ন্ত্রক নির্দেশিকা, এটাও একই, যে ব্যাংকের যে নীতিমালাগুলো আছে সেগুলো আপনি দেখবেন। তাহলে আমরা একটা আঞ্চলিক বা শাখা পর্যায়ে ঋণ পরিকল্পনা কেমন হতে পারে সেটা একটু দেখবো। কমার্শিয়াল ব্যাংকের আঞ্চলিক বা শাখা স্তরে ক্রেডিট পরিকল্পনার প্রধান কাজ হবে স্থানীয় বাজারের পরিস্থিতি মূল্যায়ন করা। মানে যে অন্যান্য ব্যাংকের কি অবস্থা সেগুলো আমরা দেখবো, বা ওখানকার মানুষ, মানে আমি যে লোকাল পর্যায়ে আমার ব্রাঞ্চ আছে সেখানের পরিবেশটা কেমন, তারা কি ব্যবসা করে নাকি বসে বসে খায়, এই জিনিসগুলো আমাকে দেখা দরকার। আঞ্চলিক ক্রেডিট লক্ষ্য নির্ধারণ, যে ব্যাংকের সামগ্রিক কৌশল এবং স্থানীয় বাজারের সম্ভাবনা ভিত্তিতে স্পষ্ট ক্রেডিট লক্ষ্য স্থাপন করা। যে আমি আঞ্চলিকে দেখা যাচ্ছে বা স্থানীয় বাজার দেখলাম, এখানে এবার আমরা নির্ধারণ করবো যে 5 লক্ষ বা সরি এরকম যে একটা ব্রাঞ্চে 50 কোটি টাকা তারা ঋণ দিবে, এরকম একটা লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে। ক্রেডিট মানে মনিটরিং, ঋণ প্রদান করার পর নিয়মিত পর্যালোচনা করতে হবে, এবং তার বাসায় যাওয়া বা তার ব্যবসায়তে যাওয়া, সে কেমন করছে তাকে উৎসাহিত করা, হ্যাঁ, এই জিনিসগুলো মনিটর করতে হবে ক্লোজলি। গ্রাহকের ক্রেডিট মূল্যায়ন, স্থানীয় গ্রাহকদের আর্থিক অবস্থা পরিশোধের ইতিহাস, এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, তার অতীত ইতিহাস জানতে হবে। ক্রেডিট পণ্য প্রকার, স্থানীয় গ্রাহক এবং ব্যবসায়ীদের ঋণ পণ্য সম্পর্কে সচেতন করা এবং তাদের তাদের তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য উৎসাহিত করা, যে ঋণ নিলে কি হবে, হ্যাঁ, কি কি সুবিধা করতে পারবে তারা, তাদের ব্যবসা যে আছে এই ব্যবসাটাকে আরো প্রসার করতে পারবে, এই ধরনের আমরা তাদেরকে প্রচার করতে পারি। যেটা আমরা বিভিন্ন ব্যাংকে মার্কেটিং অফিসার থাকে, তারা এই কাজগুলো করে থাকে। নীতি অনুযায়ী সম্মতি নিশ্চিত করা, যে নিশ্চিত করা যে সমস্ত ঋণ সিদ্ধান্ত এবং প্রক্রিয়া ব্যাংকের অভ্যন্তরীণ নীতি এবং নিয়ন্ত্রণ নির্দেশের অনুযায়ী হচ্ছে। মানে ব্যাংকের যে রুলস রেগুলেশন এর বাইরে গিয়ে আপনি ঋণ দিচ্ছেন না, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ওকে, একটি সুচিন্তিত ঋণ সিদ্ধান্তের জন্য অনুসরণীয় বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করুন। তার মানে আপনার ঋণ সিদ্ধান্ত বা লোন ডিসবার্সমেন্ট করতে যাচ্ছেন, তাহলে কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, আমরা দেখি ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন, আমরা অলরেডি বলে ফেলছি এটা।
ঋণের উদ্দেশ্য পর্যালোচনা, মানে সেই ব্যক্তিটা ঋণ নিতে চায় কেন এটা আমাকে জানতে হবে। জামানত মূল্যায়ন, যে তাকে আমরা সর্বোচ্চ 80% পর্যন্ত আমরা ঋণ দিই তার কোলাটেরাল বিপক্ষে। একটা ব্যক্তির যে 1 লাখ টাকার যদি কোনো জমি বা সম্পদ থাকে কোলাটেরাল হিসেবে, জামানত হিসেবে, তার এগেনস্টে আমরা 80% পর্যন্ত, মানে 80,000 পর্যন্ত আমরা লোন দিতে পারি। এটা আমরা সঠিকভাবে মূল্যায়ন করবো। গ্রহীতার দেনা আয়ের অনুপাত পরীক্ষা করা, মানে সে যে মানে দেনা করছে, আমার কাছে টাকা নিচ্ছে, ঋণ নিচ্ছে, তার আয় কতটুকু, মানে এই আয়ের উপর ভিত্তি করে সে ঋণের টাকা পরিশোধ করতে পারবে কিনা, এই জিনিসটা আমাকে যাচাই করতে হবে। ঋণ গ্রহীতার ক্রেডিট ইতিহাস পরীক্ষা করা, এটা আমরা আগে বললাম। অর্থনৈতিক এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ, বর্তমান অর্থনৈতিক পরিবেশ এবং বাজার প্রবণতাগুলো বিবেচনা করা, যা ঋণ গ্রহীতার ঋণ পরিশোধ সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ওকে, আমরা মনে হয় আর 2-3টা প্রশ্ন আছে, আর একটু মনোযোগ ধরে আমরা একটু শোনার চেষ্টা করি। এবং এই প্রশ্নগুলো বারবার যেহেতু এসেছে, আমরা চেষ্টা করেছি যে এখানে বাউন্স অফ কোশ্চেন ছিল, সেখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন ইরাডিকেট করেছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন এই এই ফার্স্ট চ্যাপ্টারের সম্ভবত 18টা কোশ্চেন আছে, 18টা কোশ্চেনই পড়বেন। এবং তারপরও আমরা পরীক্ষার আগে চেষ্টা করব যে কোন প্রশ্নগুলো এবার আসার মতো, সেগুলো আমরা আপনাদের বলার চেষ্টা করছি। স্যার আগে বলেছে যে আপনারা এইখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুবই সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, এবং এই প্রশ্নগুলো হয় কি, আপনাদের দেখেন যে আপনি হয়তো এখানে ব্রড প্রশ্ন পড়লেন, কিন্তু ব্রড প্রশ্ন না আসে, এটা আপনার ধরেন যে এই রিলেটেড চলে আসলো, আপনার একটা কেস স্টাডি আসলো, কেস স্টাডি না আসলে আপনার ডিফারেন্স হিসেবে আসলো বাট দিয়ে যেটা আছে, অথবা এখান থেকে আপনার ওই যে বিভিন্ন টার্মিনোলজি আছে বা যে শর্ট কোশ্চেন আছে, সেখান থেকে ছোট বললো যে ক্রেডিট পলিসি কি। তার মানে এখান থেকে আমাদের পরামর্শ হবে আর কোনো প্রশ্নকে শর্টকাট না করা, মানে কেটে ছোট করার আর দরকার নেই। আমরা অলরেডি কেটে এর উপর স্ট্রিম রোলার চাপিয়ে আমরা এটাকে ছোট করেছি। আপনারা একটু কষ্ট করে পড়বেন এবং পাশাপাশি ক্লাসগুলো শুনবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ওকে, ক্রেডিট পলিসি কি? একটি ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্য খুবই সহজ। ক্রেডিট পলিসি হলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত নীতি এবং নিয়মাবলী, যার মাধ্যমে গ্রাহকদের ঋণ প্রদানের শর্ত এবং শর্তাবলী নির্ধারণ। পলিসি মানে কি? পলিসি মানে ধরেন যে রুলস, সাম রেগুলেশন, যেটা কিনা আপনার আহ একটা প্রতিষ্ঠান আপনার কি করবে, যে দেখেন যে আহ এই শর্তগুলোর মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে, এটাকে আমরা বলছি কি ক্রেডিট পলিসি। তো একটি ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্যের মধ্যে স্পষ্ট ক্রেডিট নির্দেশিকা, তার মানে আপনি যেটাই করেন আগে গ্রাহকদেরকে জানাবেন যে দেখেন আমরা যে আপনাকে ঋণ দিব, আমাদের এই সুবিধাগুলো আছে, আপনি মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে পারবেন। ওকে, এটা একটা। ঝুঁকি ব্যবস্থাপনা, হ্যাঁ, এটি ঋণ প্রদানে জড়িত ঝুঁকিগুলো মূল্যায়ন এবং পরিচালনা ব্যবস্থা অন্তর্ভুক্ত করে, যা ব্যাংকের আর্থিক স্থিতিশীল নিশ্চিত করে। মানে আর যাই হোক, ব্যাংক কিন্তু ঝুঁকির জায়গা, মানে আপনি যখন ঋণ দিবেন, ক্রেডিট দিবেন, তখন আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা, মানে আপনি এই বছর এক ধরনের, যেমন এটা আমরা বলি যে অবচয় নির্ধারণ করছেন, অথবা ধরেন যে ভাড়াই করলেন, যে জানুয়ারি মাসে আপনার ভাড়া চুক্তি হয়েছে এরকম, আহ, আপনার ব্রাঞ্চের ভাড়া হচ্ছে 80,000 টাকা, হুট করে মার্চ মাসে বলছে না 90,000, আবার ডিসেম্বরে আসে বলছে 1,10,000। এইভাবে তো আর সিদ্ধান্ত ধারাবাহিকতা, মানে কনজিকিউটিভ সিদ্ধান্ত হলো না তো, এটা ইররিলেভেন্ট সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে আপনাকে যেটাই করতে হবে ক্রেডিট পলিসির ক্ষেত্রেও, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা যেন প্রত্যেকের জন্য সমান হয়। ওকে, তার মানে সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা থাকতে হবে। নিয়ন্ত্রক সম্মতি, তার মানে রুলস রেগুলেশন, নমনীয়তা হতে হবে। একটি ভালো ক্রেডিট পলিসি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে। মানে এরকম হয় দেখবেন শীতের সময়, মানে যারা বিদ্যুতের লাইন টানে, তারা দেখবেন যে লাইনগুলো স্ট্রেট ভাবে টানে না, মানে আমি বলছি তার যেগুলো বিদ্যুতের যে তার যেগুলো যায় খুঁটিগুলোর মধ্যে উপর দিয়ে, দেখবেন যে একটু বাঁকানো থাকে, মানে একটু ঝুলানো থাকে। দেখে মনে হবে যে কি দরকার ছিল, একটু টান টান যদি করতো তাহলে তো তারগুলো বেঁচে যেত, আর একটু কম তার লাগতো। আসলে কি তাই? কারণ গরমের সময় প্রচন্ড তাপে তারগুলো একটু, ওগুলো তামার তৈরি তো, যে একটু ফ্লেক্সিবল থাকে। কিন্তু শীতের সময় ঠিক উল্টাটা, শীতের সময় কিন্তু ওই তাপমাত্রা না থাকার কারণে ওগুলো শক্ত হয়ে যায়, যার কারণে তারটা টান টান হয়ে লাইন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদি আপনি টান টান করে রাখেন। আর যখন আপনি ওই যে একটু সার দিবেন, যতটুকু ধরেন 10 ফিট লাগার কথা তারটা, আপনি যখন 11 ফিট দিচ্ছেন,
তখন ওই শীতে কিন্তু আর 1 ফিট ওটা মানে বেন্ড হবে না, এবং ওটা মানে তারটা ক্ষতিগ্রস্ত হবে না, লাইন অবিচ্ছিন্ন ভাবে কিন্তু থাকবে। এই এই জিনিসগুলো ঠিক আছে, আপনি যে সিদ্ধান্ত নেন রিজিড হওয়া যাবে না, সেখান থেকে যেন ফেরত আসতে পারেন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, মনিটরিং এবং পর্যালোচনা, এটি ক্রেডিট কার্যক্রমের নিয়মিত মনিটরিং। আমরা বললাম মনিটরিং, আপনি যাই করেন আপনার কাজের প্রতি সজাগ থাকতে হবে, মনিটরিং করতে হবে নিয়মিত। আমরা এবার পাবো কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন এবং বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন। এটা হলো কেন্দ্রীভূত মানে কি, সবকিছু মানে হেড অফিসে রাখা। আর বিকেন্দ্রীভূত মানে কি, আপনি কিছু কিছু সিদ্ধান্ত আপনার ব্রাঞ্চকে দেয়া, যে না ঠিক আছে আপনি 10 লাখ টাকা 5 লাখ টাকা ঋণ, আচ্ছা ব্রাঞ্চের যে এখন এফএবি আছে বা আহ বা এবিবি আছে, উনি উনি করতে পারবেন, উনি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। ইটস ওকে, তাহলে এটা বিকেন্দ্রীকৃত হলো। অথবা কিছু কিছু ব্যাংক তার কন্ট্রোল, ফুল কন্ট্রোল নেওয়ার জন্য তারা কি করে, 5 লাখ না 1 লক্ষ টাকাও যদি আপনার লোন দেন, এই আবেদনটা আমাকে হেড অফিসে পাঠাইতে হবে, তাহলে এটা কেন্দ্রীভূত হয়ে গেল। ওকে, দেখি আমরা একটু। কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন হলো একটি প্রক্রিয়া যেখানে ঋণ অনুমোদন এবং ক্রেডিট মূল্য সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত একটি কেন্দ্রীয় কেন্দ্রীভূত স্থানে হয়। তার মানে ধরেন প্রধান কার্যালয়, তার মানে এটা হচ্ছে কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন। আর বিকেন্দ্রীভূত যদি হয়, ক্রেডিট অপারেশন হলো একটি পদ্ধতি যেখানে ক্রেডিট সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিটি শাখা বা আঞ্চলিক অফিসে দেওয়া। আমি যেটা বললাম সেটাই আর কি। হ্যাঁ, ওকে, তারপর আপনারা একটু দেখে নেবেন। দেন আমরা কেন্দ্রীভূত এবং শাখা ভিত্তিক ঋণ মডেলের মধ্যে ছোট্ট পার্থক্য দেখবো। Then আমাদের আরেকটা প্রশ্ন then শেষ। আচ্ছা, কেন্দ্রীভূত ক্রেডিট মডেল এবং শাখা ভিত্তিক ক্রেডিট মডেলের মধ্যে আপনারা পার্থক্যগুলো মিনিমাম 4টা পড়ে যাবেন, যেন 3টা লিখে আসতে পারেন। ওকে, সিদ্ধান্ত গ্রহণের স্থান, তা আমি একটু আগে বললাম কেন্দ্রীভূত ক্রেডিট মডেলের প্রধান কার্যালয়, এবং শাখা ভিত্তিক গুলো শাখাতেই সিদ্ধান্ত নেওয়া যায়। সিদ্ধান্তের গতি, যেটা কেন্দ্রীভূত হয় তাহলে সময় সাপেক্ষ। এই আপনি ব্রাঞ্চ থেকে একটা অনুমোদন নেবেন, এখান থেকে আবার পাঠাবেন এই প্রধান কার্যালয়ে, তারা ওটা দেখবে, তারা এটা নিয়ে বসবে, সিদ্ধান্ত দেবে, ওখান থেকে তারপর আবার সিদ্ধান্ত ব্যাক আসবে হচ্ছে আপনার ব্রাঞ্চে। তার মানে এটাতে বেশ সময় সাপেক্ষ। কিন্তু এখানে শাখায় যেহেতু আপনি সরাসরি সিদ্ধান্ত নিতে পারছেন, সময় লাগবে না, 2 লাখ টাকা আচ্ছা দিয়ে দিলাম, ওকে। সিদ্ধান্ত গ্রহণে অসঙ্গতি, সব শাখায় একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ যখন কন্ট্রোলটা হেড অফিস থেকে হচ্ছে, তাহলে আপনার একই রকম সিদ্ধান্ত হবে। যখন শাখাতে চলে আসবে, সিদ্ধান্তটা কিন্তু একটু ভিন্নতা হবে, মানে এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। ওকে, তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। নমনীয়তার ক্ষেত্রে কেন্দ্রীয় হেড অফিস থেকে আসার কারণে কম নমনীয়তা থাকে, আর আপনার কাছে নিজের হাতে আসে মানে কি আপনার একটু বেশি নমনীয়তা দেখাবেন। হ্যাঁ, ওকে, সর্বশেষ প্রশ্ন, কেন্দ্রীভূত ক্রেডিট ব্যবস্থাপনার সুবিধাসমূহ শাখা বা আরএম বিকেন্দ্রীভূত যেটা বলা হচ্ছে ক্রেডিট ব্যবস্থার তুলনায় ব্যাখ্যা করো, মানে কোনটা বেশি ভালো। আচ্ছা, আমরা একটু দেখি ভালো নিয়ন্ত্রক এবং তদারকির মধ্যে, যখন এটি কেন্দ্রীয় অফিস থেকে আরো ভালো নিয়ন্ত্রণ এবং তদারকি করতে সাহায্য করে, যার ফলে নীতিমালা অনুসরণ করা হয়। তার মানে সিদ্ধান্তে সঙ্গতির ক্ষেত্রে আমরা এটা কি করেছি, ভালো নিয়ন্ত্রণ এবং তদারকি করা সম্ভব হেড অফিস থেকে। স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, বিবিধ ব্যবস্থাপনায় ঋণ অনুমোদনের জন্য স্ট্যান্ডার্ড প্রক্রিয়া প্রচলন করে, যা ভুল কমায়। তার মানে এখানে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, এখানে মানে প্রসেস মেনটেন, কোথাও যদি একটু যখন ধরেন অনলাইনে কাজ করেন, আপনার একটু তথ্য যদি ভুল হয় ও আর নিবে না, ঠিক আছে, ও বলবে যে মিসম্যাচ আর অন্য কিছু বলবে। ঠিক আপনি যখন সেন্টার থেকে হবে, সেন্ট্রালি হবে, তখন কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম হবে। ঝুঁকি ব্যবস্থাপনা, কেন্দ্রীভূত ক্রেডিট ব্যবস্থাপনা ঋণ প্রদানের ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমায়, কারণ সিদ্ধান্তগুলি বিশেষজ্ঞ দ্বারা নেওয়া হয়। তার মানে দেখবেন আপনি হয়তো ম্যানেজার হিসেবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সেকেন্ড ম্যানেজারের সাথে বসে, কিন্তু যখন হেড অফিস থেকে আসবে, দেখা যাচ্ছে ওদের ক্রেডিট অপারেশন টিম আছে, এই এক্সপার্টরা তারা এই ঝুঁকিগুলো ইরেডিকেট করে। হ্যাঁ, যার কারণে হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা কেন্দ্রীভূত ভালো হয়। বিকেন্দ্রীভূত একটু ঝুঁকি কম, মানে ঝুঁকি বেশি, স্ট্যান্ডার্ড প্রক্রিয়া একটু ওদের ভুল বেশি হয়। তাহলে আমরা কিন্তু তুলনামূলক আলোচনা করলে আমরা বলি স্ট্যান্ডার্ড প্রক্রিয়াতে কেন্দ্রীভূততে ভুল কমায়, বিকেন্দ্রীভূত স্ট্যান্ডার্ড প্রক্রিয়া ভুল বাড়ায়। ওকে, খরচ দক্ষতা,
এই সিদ্ধান্তগুলিকে একত্রিত করে ব্যাংক প্রশাসনিক খরচ কমাতে পারে এবং প্রচেষ্টা দ্বিগুণ হওয়া থেকে রক্ষা পায়। তার মানে এই খরচটা এখানে কমানো সম্ভব হচ্ছে। ওকে, আর এটার সাথে তাহলে আমরা যদি বিকেন্দ্রীভূতের চিন্তা করি তাহলে খরচ দক্ষতা এখানে বাড়াবে। ঝুঁকি ব্যবস্থাপনা, এখানে ঝুঁকি ব্যবস্থাপনা বিকেন্দ্রীভূতে একটু বাড়বে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রক্রিয়াতে তাহলে এটা ভুল কেন্দ্রীভূতিতে কমাবে এবং বিকেন্দ্রীভূতিতে ভুলটা একটু বাড়াবে। এই ধরনের প্রশ্নগুলো আমরা বলতে পারি। দেন আজকে এ পর্যন্তই আমার ক্লাস ছিল। ওকে, এ ব্যাপারী পর্যন্তই স্যার, ক্লাস ছিল। ওই যে ওই হ্যাঁ। ইয়া আপনি একটু জাস্ট আমাদের পার্টের যে পিডিএফ এ, হ্যাঁ, যে কেস স্টাডিটা হুম, আছে হুম। না, জি 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 স্যার, ওইটা ওই, আমার মাথায় আছে। হ্যাঁ, ওই কেস একটু স্টাডিটা আমি একটু আলোচনা করে দিন, কেস স্টাডি। আর যদি ডিফারেন্স মানে এর মধ্যে হয়ে যায় আপনার, তাহলে তো হয়ে গেল, আর দরকার নেই। আর যদি আলাদা ওই ডিফারেন্সটা যদি আলাদা থাকে, ওই ডিফারেন্সটা একটু দেখা দিন। জি স্যার, ওকে। ওটা তো আছে আপনার কাছে পিডিএফ, তাই না? নাকি আমি শেয়ার করে দিব ওখান জি থেকে? জি স্যার, জি স্যার আছে। আচ্ছা। স্যার পিডিএফটা কি দেখা যাচ্ছে? পিডিএফটা এখনো ওপেন হয়নি। পিডিএফটা ওপেন করার পর তারপর শেয়ার করতে হবে। মানে ওই জায়গায় আছে, আপনার আগে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে জুম বুঝতে থেকে পারলাম। শেয়ার। ডাবল ক্লিক করেন, তাহলে ওপেন হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম তো স্যার। তারপর দেন ওইটা আবার শেয়ার করতে হবে জুমে গিয়ে। শেয়ার ওকে, অপশন। এবার মনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ওটা নিচের দিকে গিয়ে ওকে, আপনি ওই প্লাস পয়েন্ট করে দিন। আর এইদিকে ওই যে পেজের নেভিগেশন প্যানেল মনে হয় আপনার অন করা আছে, নেভিগেশন প্যানেলটা না রাখলেও হবে। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন চলে আসছে, এবার উপরে একটু যান, তাহলে কেস স্টাডিটা পাওয়া যাবে। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটু প্লাস করে দেন। আর এই এই সাইডের এটাও যদি মানে পুরো এটা নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে প্লাস করেন, হ্যাঁ, তাহলে ওনারা লেখাটা দেখতে পারবে ইজিলি। এখন সম্ভবত দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু দিতে পারেন, হ্যাঁ, এটা ভালো লাগছে, হ্যাঁ। ওকে, আমাদের লাস্ট একটা কোশ্চেন ছিল কেস স্টাডি। তাহলে আমরা আমাদের প্ল্যানটা এমন ভাবে করেছি যে আপনারা একটা ক্লাস করে আপনার যে 5টা পার্ট আছে, সেটা হচ্ছে ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, কম্পারিজন, কেস স্টাডি, আর যে চ্যাপ্টার গুলো আপনার ম্যাথ কভার করেছে সেই ম্যাথ গুলো আমরা একসাথে রেখেছি। এবং এক ক্লাসে ধরেন যে আপনার 5টা পার্টেরই আশা করা যায় ক্লাস পেয়ে যাবেন এবং তথ্য পেয়ে যাবেন। দেখেন এইখানে ছোট্ট একটা কেস স্টাডি এসেছিল, আমরা রেখেছি। বগুড়ার একজন ছোট ব্যবসায়ী, আসবাবপত্র ব্যবসায়ী মিস্টার রহিম, তার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন মেশিন কিনতে চান এবং উৎপাদন বৃদ্ধি করতে চান। এই জন্য তিনি কৃষি ব্যাংক লিমিটেড একটি মেয়াদি ঋণের জন্য আবেদন করে, মানে টার্ম লোন। আমরা যেটা অলরেডি ওই যে লোনের প্রকারভেদের মধ্যে একটা টার্ম লোন ছিল, কিন্তু হোম লোন, কার লোন, টার্ম লোন, এটা আমাদের টার্ম লোন। হ্যাঁ, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা কিনি, মানে ঋণটা নেই। ব্যাংক তার ব্যবসার নথি সংগ্রহ করে, মানে ওই মিস্টার রহিমের ব্যবসার নথিগুলো সংগ্রহ করছেন, দোকান পরিদর্শন করে এবং ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করেন। মানে যেগুলো 5Cর কথা বলছিলাম, ওগুলো সব দেখছেন। বিভিন্ন ধাপে ধাপে যাচাই ও সুপারিশের পর ব্যাংক তার ঋণ অনুমোদন করে এবং টাকা বিতরণ করছে। Okay, এখন প্রশ্ন হচ্ছে ঋণ কি এবং এর প্রধান ধরনগুলো কি কি?
আসলে আমরা দেখি ঋণ হলো ব্যাংক কর্তৃক একজন গ্রাহকের নির্দিষ্ট সময়ের জন্য প্রদত্ত অর্থ যা সুদ সহ ফেরত দিতে হয়। তো এটা তো আপনারা জানেন। এই ঋণের প্রকারভেদ গুলোর মধ্যে হচ্ছে, যেমন দেখেন, মেয়াদি লোন, টার্ম লোন, ওয়ার্কিং ক্যাপিটাল, ডে টু ডে মানে প্রতিদিনের জন্য যেটা লোন নেওয়া হয় এর নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। তারপরে হচ্ছে কনজিউমার লোন, যারা কিনা চাকরি বাকরি করে তাদেরকে কনজিউমার লোন দেওয়া হয়। কৃষি ঋণ, এগ্রিকালচার লোন, কর্পোরেট লোন, এই ধরনের লোনে আমরা প্রকারভেদ পড়তে পারি। 2 নম্বরের প্রশ্ন দেখেন যে ঋণ আবেদন প্রক্রিয়ার প্রধান ধাপগুলো ব্যাখ্যা করো। মানে আপনার একটা, মানে আমি একটা ঋণ নিতে চাই, আমাকে কি কি স্টেপ মেনটেন করতে হবে। প্রথমে আমি ঋণের আবেদন গ্রহণ করব, মানে আপনি ব্যাংকার হিসেবে ঋণের আবেদন গ্রহণ করবেন, আর আমি এটা আপনাকে প্রদান করব। এরপর পরের প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ করবেন, গ্রাহক ও ব্যবসার তদন্ত ও মাঠ পরিদর্শন করবেন। হ্যাঁ, ঋণ বিশ্লেষণ ও সুপারিশ করবেন। সে ঋণটা নিচ্ছে, ঋণটা দেওয়া কতটুকু ঝুঁকি হবে, এগুলো বিশ্লেষণ করে তাকে দেন সুপারিশ করবেন। দেন কর্তৃপক্ষের অনুমোদন, অ্যাপ্রুভাল নিতে হবে। ওই যে আমরা একটু আগে বললাম যে কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ঋণ ব্যবস্থা বললাম। তো তাহলে এটা কর্তৃপক্ষের অনুমোদন নিতে, অ্যাপ্রুভাল নিতেই হবে। এবং সর্বশেষ আপনি তাকে, ওই মিস্টার রহিমকে ঋণ বিতরণ করবেন বা XYZ কে ঋণ বিতরণ করলেন। 4 নম্বর প্রশ্ন, ঋণ অনুমোদনের আগে তদন্ত কেন গুরুত্বপূর্ণ? তো বুঝতেইছেন, তদন্ত না করলে কাকে ঋণ দিলেন, কিভাবে ঋণ দিলেন, সে ঋণের টাকা দিবে কিনা, নাকি 3 মাস পর আপনার চাকরি যাবে, মজায় দড়ি পড়বে, সেই চিন্তা তো আপনাকে করতে হবে। এই জন্য হলো তদন্ত করা উচিত। তো এখানে আমরা বলেছি ঋণ অনুমোদনের আগে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ব্যাংক জানতে পারে গ্রাহকের আর্থিক অবস্থা, পূর্বে ঋণ পরিশোধের ইতিহাস ও ব্যবসার স্থিতিশীলতা। এটি অনাদায়ী ঋণের ঝুঁকি কমে, কারণ হয়তো ঋণ নিয়েছে বাট সে হয়তো ঋণের টাকাটা পরিশোধ করছে না। তাহলে যতটুকু পরিশোধ করবে না তাকে কিন্তু আমরা অনাদায়ী বলছি। তাহলে এই অনাদায়ী ঋণের ঝুঁকি কমাবে যখন আপনি তদন্ত সঠিকভাবে করবেন। যদি তদন্ত ছাড়া ঋণ অনুমোদন করা হয় তাহলে ব্যাংক অবিশ্বস্ত গ্রাহকের কাছে ঋণ দিতে পারে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তো এই প্রশ্নগুলো আপনারা ধরেন যদি একবার চোখ বললাম, আশা করি এগুলো আপনারা অলরেডি এগুলো আমরা পড়েই আসছি, মানে ওটা আর না, মানে আপনি যা আলোচনা করছেন তার মধ্যে চলেই আসছে ওগুলো। জেনে চলে যাচ্ছে। এই যে এখন দেখেন আমরা পার্ট ডি এর মধ্যে ফান্ডেড এবং নন ফান্ডেড এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। হ্যাঁ, দেন হচ্ছে দেন ব্রিজ ফাইন্যান্সিং এর কথা কিন্তু আমি আগেই বলেছি। তো এটা আবার আসছে ব্রিজ ফাইন্যান্সিংটা। দেখেন, সিন্ডিকেট ফাইন্যান্সিং তো আমরা বললাম বড় বড় প্রজেক্ট যেমন পদ্মা সেতু এদের জন্য করব। তবে ব্রিজ ফাইন্যান্সিংটা হচ্ছে যে স্বল্প মেয়াদে সাময়িক প্রয়োজনে, আমরা সাময়িক প্রয়োজন মেটাতে আমরা এই ব্রিজ ফাইন্যান্সিং করি। আপনার সিন্ডিকেট ফাইন্যান্সিং এর আগের অবস্থান হচ্ছে ব্রিজ ফাইন্যান্সিং। ওকে, তাহলে দেখেন, সময়কাল হয় খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, মাঝারি বা দীর্ঘ সময়ের জন্য সিন্ডিকেট ফাইন্যান্সিং ব্যবহার করা হয়। উদাহরণ, দীর্ঘমেয়াদী ঋণ পাওয়ার আগে অস্থায়ী ঋণ, তার মানে ওই যে সিন্ডিকেট ফাইন্যান্সিং এর আগের যে ঋণ দিবেন আপনি বা ফাইন্যান্সিংটা করবেন, এর নাম হচ্ছে ব্রিজ ফাইন্যান্সিং। আর ব্রিজ ফাইন্যান্সিং শেষ, আপনি গ্রাহককে বিশ্বাস করতে পারছেন, এখন আপনি সিন্ডিকেট ফাইন্যান্সিং এর দিকে এগোতে পারেন। ওকে, এই ছিল আমার পক্ষ থেকে আজকের এই ছোট পরিসরে খুবই মৃদু ভাষায় বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার চেয়ে মেধাবী, দক্ষ এবং চৌকস অফিসার, আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন। আমার কথাগুলো যেহেতু আমি কিছু বইয়ের বাইরে গিয়েও বলার চেষ্টা করেছি, যেন যেন আপনারা প্র্যাকটিক্যালি বিষয়গুলো বুঝতে পারেন। তারপরে আপনার বইয়ের একটু সান্নিধ্যে আসবেন, একটু পড়বেন। আশা করি এই কোর্সটা আহ আমি পুরোটাই এভাবেই নেয়ার চেষ্টা করব। ম্যাথ গুলো আলহামদুলিল্লাহ এভাবে নেওয়ার চেষ্টা করব। আপনারা উপকৃত হবেন, আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। আজকে আমি এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এখন পর্যন্ত আপনার প্রশ্ন রেজ করছেন কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আপনাদেরকে আনমিউট করার অপশন দিচ্ছি, হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। আর থ্যাংক ইউ গোলাম রাব্বানী স্যার, খুব সুন্দরভাবে ক্লাসটা নিয়েছেন। কারো কোনো পরামর্শ থাকলে বা প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর রাব্বানী স্যার, যেহেতু আজকে আলোচনা করছেন, তাদের তো আজকেই পড়াটা কমপ্লিট করে ফেলা উচিত হবে, আপনি কি মনে করেন? বা দরকার হলে আরেকবার তারা ভিডিওটা দেখবে। স্যার আমরা এই যে সাজেশনটা কবে পেতে পারি, আর হচ্ছে অঙ্কটা আমরা কয়টা ক্লাস পর করার পরে এটা দিবেন? অঙ্কটা তো একটা মানে ছাক্কা মার্ক যেটা বলে। জি জি, গুরুত্বপূর্ণ বিষয়। সাজেশনটা আমার মনে হয়, মানে এই যে যেটা বললাম যে 70 পেজের করছি এবং এর মধ্যেই দিয়ে দিয়েছি, এর চেয়ে আর ছোট কইরেন না। ছোট করতে গেলে অলরেডি তো এর চেয়ে, মানে অন্য এরা যারা 140, 50, 200 পেজ করে, ওরা তো আর এরকম ভাবে এলোমেলো পড়ায়,
পরে আপনাকে দেখাচ্ছে কমাচ্ছে, তাও এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আর আমরা তো যেহেতু যেভাবে প্রশ্ন আসে অ্যানালাইসিস করে দিয়েছি, সো এটাই পড়েন, এর আর ছোট করার মানে না করার চিন্তা ভাবনাটাই উচিত হবে আমাদের। আসসালামু স্যার আলাইকুম। ম্যাথের জন্য আমার একটা জিনিস জানার ছিল। জি ইব্রাহিম ভাই। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে তো বাংলাতে যদি কেউ অ্যান্সার করে, জি তাহলে বাংলাতে অ্যান্সার করার পরে দেখা গেল ম্যাথগুলো আসলো, সেগুলো যদি ইংলিশে দেয়, এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? কারণ ম্যাথ তো আসলে টার্ম গুলো ইংলিশেই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে ম্যাথে কোনো আপনি অসুবিধা শোনেন, ওইটা আছে কোনো কিনা? সমস্যা হবে না। ম্যাথের ক্ষেত্রে তো আমরাও যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি ম্যাথ, কি বলে, অঙ্ক বাংলায়, ম্যাথ ইংলিশে। তারপর আপনি ওটা টোটাল আমরা জানি লিখে, সূত্র তো আমরা সবসময় ইংলিশেই লিখি, তাই না? সো ওগুলো কোনো ব্যাপার না। জি, আচ্ছা, স্যার ঠিক আর আছে। ম্যাথের আপনারা জন্য ক্লাসটা বুঝতে পারছেন তো? রাব্বানি স্যার যেভাবে, আমি হ্যাঁ, ওখানে ছিলাম না, আমি ওখানে হ্যাঁ, গেছিলাম, মোটামুটি তো উনি মানে আলোচনা আপনারা বুঝতে পারছেন। জি মোটামুটি না বুঝতে না, পেরেছি স্যার, থ্যাংক ইউ। উনি ওনার যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, এবং শীটের লেখাগুলো যথেষ্ট প্রাঞ্জল। আমি মনে করি যে এগুলো একটু স্টাডি করলে, লিখে দিয়ে আসতে পারলে আমার মনে হয় ইজি হবে পাশ করা। জি জি জি, মানে ওই স্টার পাবলিকেশন বা ছাত্রবন্ধু ওদের মতনই আমরা গুগল ট্রান্সলেট ইউজ করি নাই, ইনশাল্লাহ ইজি হবে। স্যার ম্যাথের জন্য না, দুইটা চ্যাপ্টার, জি একটা হচ্ছে জি ব্রেক জি, ইভেন পয়েন্ট আর সেটাই। একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং স্যার। এই দুইটা বুঝতে পারবো। চ্যাপ্টারই তো আমরা ম্যাথ ম্যাথ করবো। যে এটা দুটা করলে ইনশাল্লাহ, মানে গতবারও এই দুটা থেকেই আসছে। যে কোনো একটা করতে হবে, তো একটা সাইড পড়লেই হবে, কারণ আমাদের তো হাতে সময় খুব কম। এখন এই চার জি স্যার ধরনের অঙ্ক তাহলে কি, করতে গেলে আপনার জন্য আরো টাফ হয়ে যাবে, আরো মাথা গলে জি যাবে আর স্যার কি। কোনটা ইজি হবে স্যার, কোন সাইডটা ইজি হবে আমাদের জন্য, যেহেতু আমাদের সময় খুবই কম? ব্রেক ইভেন পয়েন্টটা মনে হয় আমাদের জন্য একটু ইজি হতে পারে স্যার। হ্যাঁ, ওটা আপনি ইজি কি হবে, বলেন, তবে আপনার বাট সাজেশন? যেহেতু আমরা চারটা সেকশন থেকে অলরেডি দুইটা সেকশন বাদ দিয়ে রাখছি, আপনি এই দুটাই জি করে স্যার। দেন আর কি, আমরা চাইবো দুইটাই করেন, এখান থেকে আর কমাইন না। আচ্ছা, তার মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আর হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। হুম হুম। জি। আচ্ছা ঠিক আছে, স্যার থ্যাংক ইউ স্যার। কেস স্টাডি কি বাংলা, মানে কোশ্চেনটা তো ইংলিশই থাকে, ওটা তো আর বাংলা করা থাকে না, তো আচ্ছা, সেক্ষেত্রে এটা আমরা কি এটা করব? এটা নির্ভর করে যে অনেক সময় অনেক সাবজেক্টে ইংলিশে দেওয়া থাকে, বাংলায় দেওয়া থাকে, বাট আপনি যদি বাংলা ভার্সনে অ্যান্সার করেন, এটা আবার এমন না যে আপনি বাংলা ভার্সনে অ্যান্সার করছেন বলে কেস স্টাডি ইংলিশে দেওয়া আছে, আপনি কেস স্টাডির ইংলিশটার উত্তর ইংলিশে দেবেন, ওইরকম না। আপনি ওটা প্রশ্নটা বাংলা ইংলিশে দেওয়া আছে, বাট আপনি বাংলা ভার্সনে অ্যান্সার করবেন। যেমন যে ইসলামী ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্ন কিন্তু সবগুলো ওরা ইংলিশ ভার্সনেই করে, ওরা বাংলাও করে না। কিন্তু পরীক্ষা তো অনেকে বাংলা ভার্সনে দেয়, ইংলিশ ভার্সনে দেয়। তো প্রশ্ন ইংলিশ ভার্সনে থাকলেও আপনি যদি বাংলা ভার্সনে অ্যান্সার করেন, আপনি অ্যান্সারটা বাংলা ভার্সনে করবেন। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে ক্লাসটা ক্লোজ করতে পারি আজকে। ম্যাথের ক্লাসটা সম্ভবত এই মাসেই দেওয়া আছে, আমি দেখবো নি রুটিনে, যদি না দেওয়া থাকে তাহলে আমরা এই মাসেই একটা শুরু করব, বা কোনোভাবে এরভাবে করা যাবে আগে আমরা। তবে আসসালামু আলাইকুম। যদি এমনও হয় দরকার হলে মার্চের 10 তারিখের আগেই দিয়ে দিব, যদি এই মাসে না দিয়ে থাকি আমরা। জি স্যার বলেন। রুটিন অনুযায়ী 16 তারিখে হচ্ছে ক্লাস, নেক্সট ক্লাস। 16 তারিখ জি স্যার। ম্যাথের নাকি না অন্য আসছে? এটা হচ্ছে স্যার মডিউল বি প্লাস মডিউল সি প্লাস হচ্ছে ম্যাথ পার্ট 1 অ্যাজ পার ওইটা রুটিন। মনে হয় না ওইভাবে ওই একদিনে আমাদের ইয়া হবে, তবে একটু আগা পিছা হইতে পারে, সমস্যা নেই, টেনশন নিয়ে না, আমরা ওই যে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জানাই দিব আপনাদের। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আমরা আর কারো কোনো প্রশ্ন থাকলে লাস্ট এক দুইটা করেন, আমরা ক্লোজ করে ফেলি। তার শীট নেয়ার ক্ষেত্রে যদি আমরা শীট অর্ডার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা মডিউলেরই কি কিউআর কোড দেওয়া থাকবে? মানে প্রতিটা এটা আমরা প্রতিটা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবো? প্রতিটা মডিউলে কিউআর কোড দেওয়া আছে, বাট প্রথম দুইটা চ্যাপ্টার মানে যারা আমাদের ভিডিও ক্লাস নেবে না, তারা প্রথম দুইটা চ্যাপ্টার ফ্রিতে দেখতে পারবে কিউআর কোড দিয়ে। আর যারা ভিডিও ক্লাস নিয়েছেন তারা প্রত্যেকটা ক্লাস দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, okay. আর কারো কোনো প্রশ্ন? আর এখানে প্রশ্ন কমন পড়ার দিক থেকে কতটুকু মানে ইয়া করে আর কি বিগত বছরে, আমরা তো আচ্ছা নতুন। আচ্ছা, ওটা ওই যে আমি বললাম দুই তিনবার, প্রশ্নটা কমন পড়ার দিক দিয়ে করার চেয়ে তার আগে আপনাকে স্ট্যাটি জানতে হবে প্রশ্ন কিভাবে কমন পড়ে পরীক্ষায়, কিভাবে পড়লে আমি পরীক্ষায় কমন পাবো। তো তিন ভাবে পড়লে পরীক্ষায় কমন পাওয়া যায়। এক হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি, সো এখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো কভার করছি, আপনি দেখছেন যখন লেকচারগুলো। দ্বিতীয়ত হচ্ছে হলো আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন, যেহেতু আইবিবি প্রশ্ন করে, সো আইবিবি তার টেক্সট বইয়ের প্রতিটা অধ্যায় শেষের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো পরীক্ষায় হুবহু তুলে দেয়। সো আমাদের হ্যান্ড নোটে আমরা যেহেতু
প্রশ্নের নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি যে প্রশ্ন 2, IBB 2, IBB 3, মানে এটা আইবিবির কত নাম্বার প্রশ্ন আমাদের হ্যান্ডনোটের প্রশ্নের পাশে কিন্তু নাম্বারটা উল্লেখ করা আছে। আপনি চাইলে চেক করে দেখতে পারবেন যে আইবিবি টেক্সট বই আসলে এই 2 নাম্বার প্রশ্নটা আছে কিনা। আমরা কিন্তু ওইরকম ভাবে মেনশন করে দিয়েছি, যেটা আর কারো কোনো হ্যান্ডনোটে নাই। সো যেহেতু আইবিবি টেক্সট বই তার হুবহু প্রশ্ন দেয় এবং আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা কভার করছি, এবং সেই সাথে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর কভার করিনি, আইবিবি টেক্সট বইয়ের প্রতি অধ্যায়ের যে টপিকস গুলো, কিছু কিছু টপিকস আছে যে টপিকস গুলো থেকে ওরা পরীক্ষায় প্রশ্ন দেয়া থাকে। ওই টপিকস ওরা চ্যাপ্টার শেষে প্রশ্ন ধরে নাই, বাট ওই টপিকস থেকে ওরা প্রশ্ন দেয়। ওই টপিক্সের প্রশ্নও আমরা দিয়েছি, যেগুলা দেখবেন যে আপনি আমাদের হ্যান্ডনোটে প্রশ্নের পাশে আহ, প্রশ্নের নাম্বার নাই বা বিগত বছরের প্রশ্ন নাই, জাস্ট এমনি প্রশ্ন আছে, তার মানে এটা আমরা আইবিবি টপিক্স থেকে নিয়েছি। এটা আমরা সামনেবারে আরো কাজ করছি, উল্লেখ করে দিব যে এটা আইবিবির কত নাম্বার টপিক্স, মানে ওই চ্যাপ্টারের ভিতর। সো এর বাইরে তো যেহেতু এইভাবেই প্রশ্ন আসে, তাহলে আমরা হ্যান্ডনোটটা পড়তেছি এভাবেই, তাহলে তো এর বাইরে আর কোনো প্রশ্ন আসার কথা না। আপনি এটুকু পড়েন, আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি 80% কমন পাবেন। বাকি 20%, 10% তো প্রফেশনাল এক্সামে থাকবে, ওটুকু বানাই লিখতে হবে। এর জন্যই তো ধরে নেন আপনি ক্লাসটা করলেন, ক্লাসটা করলেই তো অনেক কিছু জানা হয়ে যাচ্ছে আপনার। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাব্বানি স্যার, আমরা আপনি লাস্ট কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন, আমরা নাহলে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আপনি দারুণ একটা সেশন নিয়েছেন, আমি দেখলাম আপনার প্রচেষ্টা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে প্রচেষ্টা। এই প্রচেষ্টাটা ইনশাল্লাহ ওনারা পরের ক্লাসগুলোতেও পাবেন, এবং আমার বিশ্বাস আপনি তো ম্যাথে সালাম আলাইকুম সুপার স্টার, ম্যাথে নিশ্চয়ই ওনারা খুব ভালো করবেন। আমি এই জন্যই চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আপনি ম্যাথে আপনার স্ট্রং ক্লাস হচ্ছে, দুইটা ব্যাংকে আপনি কাজ করেছেন, বিসিএস ক্যাডার, এবং শুধু তাই না, আপনার ইউনিভার্সিটিতেও দারুণ একটা রেজাল্ট, ইউনিভার্সিটিতে টিচার হওয়ার কথা ছিল, কোনো কারণে হয়তো বা সেটা হয় নাই। সো আমার কাছে মনে হলো যে বুদ্ধিবৃত্তিক প্লাস হচ্ছে যে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত রাব্বানি স্যার কিন্তু পড়ান। আমি এত পারি না, বাট উনি এত ডাইনামিক যে, মানে 4টে ইয়ারের আমাদের অ্যাকাউন্টিং এর মানে আপনার সাবজেক্টগুলো তো মানে অন্য লেভেলের, অনেক কঠিন কঠিন সাবজেক্ট, এবং সে 4টে ইয়ারের সাবজেক্ট উনি অনার্সের স্টুডেন্টদের কিন্তু মানে সেটা ভালো একটা ইয়া দিচ্ছেন। সো একটা ভালো কিছু পাবো আমরা রাব্বানি স্যারের কাছ থেকে, আশা করি সবাই। হ্যাঁ স্যার, বলেন। ইনশাল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত কিছু নয়, আমি আসলে চেষ্টা করি আমার প্রচেষ্টা। প্রান্ত স্যার কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ, কিছু বলুন। বলবেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমি আজকেই প্রথম আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কল করে এই যে ফ্রি ক্লাসে প্রান্ত স্যার, কথাটা শোনা যাচ্ছে না, কথাটা শোনা যাচ্ছে না, আরেকবার বলবেন একটু। আমার কাছে এক কথায় মানে খুবই ভালো এটার উপর। স্যার আমি মানে দীর্ঘদিন ধরে ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছি। তো এখন যেটা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম হয়েছে, তো আমি শুধু এই যে ক্রেডিট অপারেশনটাই 4 বছর ধরে পরীক্ষা দিচ্ছি, কিন্তু কোনোভাবেই পাশ করতে পারছি না। তো আমি আপনাদের আচ্ছা, ক্লাস করে আজকে অনেকটা আশাবাদী। আমি ঠিক যেরকম চাচ্ছিলাম, মানে এই যে রব্বানী স্যারের ক্লাসটা অত্যন্ত ভালো লাগছে। উনি মানে যে টেক্সের বাইরে উনি উনি যেভাবে উনি বুঝাইলেন বা যেভাবে ক্লাসটা নিলেন, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, তা আমি আপনাদের এইটা নিব, আমি আপনাদের গ্রুপে জয়েন করতে যাচ্ছি, এবং আমি এই ফ্রি ক্লাস সহ আচ্ছা, ঠিক আছে। প্রান্ত স্যার, আমরা আপনার আসলে অভিব্যক্তি বুঝতে পেরেছি। আসলে কি, আমার এই পড়াশোনাটা আহ, আমার হচ্ছে গুরু যিনি লেমন স্যার, পুরোটাই উনি আমি অলরেডি মানে বলেছেন। অ্যাটেন্ড করতে। হ্যাঁ, বলেছেন যে আসলে ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় আসলে বলা যায় না। আসলে আমার পড়াশোনার বিষয়টা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি সব সময় প্র্যাকটিক্যালি ক্লাস যখন করি এবং করাই, আমি চেষ্টা করি যে বইয়ের বাইরে গিয়ে একটু পড়ানোর, যাতে করে আপনার মনে থাকে। তো এই যে পড়ানোর চেষ্টা করেছি, আসলে অনেকেই ভাববে যে এভাবে কেন, জি বইয়ে জি। যেভাবে আছে সেভাবে বলবেন, এটা অনেকের পারসেপশন এক এক রকম। তবে আপনার ভালো লেগেছে, এর জন্য আমি যার পড়ানোই আপনার কাছে কৃতজ্ঞ। এবং দয়া করবেন আমার জন্য, যে আমি যেন না, এই আমি আমার অবশ্যই ছোট অবশ্যই। জীবনের যে সার্ভিসটা, এটা যেন আজীবন দিয়ে যেতে পারি আপনাদের পাশে থেকে। হ্যাঁ, সেটাও আমি আমি অবশ্যই আমি আপনাদের গত কাছে দেওয়ার গত চেষ্টা এক্সামে আরেকটা কোচিং করছিলাম আরেকটা গ্রুপের সাথে। তো তাদেরটা আসলে দেখলাম যে যে তারা মানে এক একটা সময় এক এক রকম বলে। হ্যাঁ,
যে লিমন স্যার যেটা বলছেন যে ওনারা বারবার সাজেশন দেয়, প্রথমে একরকম বলে, কিছুদিন পর আরেক রকম বলে, শেষের দিকে মানে 5-7 দিন আগে একটা সাজেশন দেয়। এটা আমরা আমরা হেজিটেশনে পড়ে যাই আর কি। হ্যাঁ, আর ওই শর্ট টাইমে ওই শেষেরটা কভার করা সম্ভব হয় না, যার কারণে পরীক্ষা আসলে ফলপ্রসূ রেজাল্টটা ওইভাবে আসে না আর কি। হ্যাঁ, তো আমি আপনাদেরটা ভালো লাগছে আর কি, সোজা কথায় ভালো ইনশাল্লাহ লাগছে। আরো এবং ভালো লাগবে। আপনাদের এটা তো থিওরি ছিল। আগামী জি ক্লাসে জি যখন আমরা ম্যাথমেটিক্সে আসব, সেটা আমি আশা জি করি স্যার। আপনাদের মধ্যে যে ভীতিটা আছে যে 2টা চ্যাপ্টার করব, এটা মনে হয় কঠিন হতে যাচ্ছে, আমি মনে করি এই 2টা চ্যাপ্টারের 10 মার্ক যেটা আসবে, এমন যদি হতো যে 2টাই অ্যান্সার করতে হতো, তাহলে 20 মার্কের দায়িত্ব আমি জি নিতাম। মানে এটা আমি সহজ সাবলীল ভাবে, যেমন আপনার বীজগণিত করে আসছেন, আমি ঠিক ওইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস বি স্কোয়ার এইভাবে যে শেখা যায়, আমি চেষ্টা করব সেভাবে একদম বেসিক থেকে আপনাদের শেখানোর। ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। আর সবার জন্য শুভকামনা। আমার একটু ব্যস্ততা আছে, আশা করি মনে হয় লেমন স্যার আপনাদেরকে লিড দিবেন যদি জি জি ক্লাসটা আরেকটু লেন্দি হয়। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবার জন্য শুভকামনা। লেমন স্যার, আপনি যদি একটু অনুমতি দেন, হ্যাঁ আমি হ্যাঁ, একটু আপনি স্যার আপনি হ্যাঁ দিতে হ্যাঁ চাই। আপনি আপনি জি ইনশাল্লাহ বিদায় নেন। আমার কাছে খুবই ভালো লাগলো যে যখন মানে আরেকজন বলতেছে যে যারা ক্লাস করতেছে ওনারাই তো মেইন প্রাণ, মানে ওনারা যখন আপনাকে জি ইয়া করবে সেটা আপনার জন্য পাওয়া, আমার জন্য পাওয়া। জি আপনি জি যে জি, অবশ্যই দরদ অবশ্যই নিয়ে স্যার, মানে হয়তো ক্লাসটা করাইছেন, মানে এইটা মানে অনেক সময় দেখা যায় যে কি অন্য কোচিং গুলোতে আমি শুনলাম যে তারা স্টুডেন্ট, এমন হয় যে স্টুডেন্ট দিয়ে ক্লাস করাচ্ছে। আমি টিএসপি তে দেখলাম যে ওর নাম দিয়ে ওরা বলছে যে টাইম স্মার্ট প্রফেশনালের প্রভাষক। আমি ভাবলাম যে টাইম স্মার্ট প্রফেশনালের প্রভাষক আবার কিসের রে ভাই, মানে হাস্যকর বিষয়। তো আমরা চেষ্টা করতেছি যে যারা যোগ্য তাকেই, এবং সবচেয়ে বড় কথা অনেক সময় যোগ্যকে সাপোর্ট করলেও উনি ওনার দরদ দিয়ে ক্লাসটা করায় না। বাট এইটা খুবই ভালো লাগছে রাব্বানি স্যার যে অন্যরা বলতেছে। ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করব এবং একটা ভালো কিছু হবে ব্যাংকারদের জন্য, তারা সহজে পাস করবে, আমরা তাদের কষ্টটা ইনশাল্লাহ জি জি, ইনশাল্লাহ। কমাবো। আমরা সেটাই চাই। জি তো ঠিক আছে, তাহলে আপনি আপনি লিভ নিতে পারেন, আমিও ক্লাসটা এখনই ক্লোজ করে দিব। লাস্ট ওনাদের আপনি লিভ নিয়ে নেন, ওনাদের লাস্ট কোনো কথা থাকলে আমি শুনে ক্লোজ করে ফেলছি। আপনাদের লাস্ট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা ক্লাসটা একদমই ক্লোজ করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।